যেখান থেকে মনে পড়ে আপনার? আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি আমার বাবার সাথে বাবার সাথে? মা হ্যাঁ, কোথায় ছিলেন? মা বাসায় ছিলেন কিন্তু আমি সবসময় বাবার কাছাকাছি থাকতাম। আচ্ছা। আর মেয়েরা একটু বোধহয় বাবা ঘেঁষাই হয়। তাই হয়তো। হুম, তো আমি ছোটবেলা বাবার সাথে মাছ ধরতে যেতাম নদীতে। তারপর ইরি খেতে যেতাম। বাবা পানি দিতেন। আমাদের একটা সেলো মেশিন ছিল। ওটা আচ্ছা, দিয়া ধানের খেতে যখন পানি দিতেন আমি ভাতরে, ভাতরে হাঁটতাম। বাবার জন্য ভাত নিয়ে যেতাম। আচ্ছা। আমার খুব মজা লাগতো। বাবা কি করতেন ওই সময়? আমার বাবা কৃষক। আচ্ছা, আমার বাবা নিজের জমিতে পানি দিতেন এবং অন্যের জমিতেও পানি দিতেন। আচ্ছা, সেলো মেশিন ছিল আমাদের। তো সেটা টাকার বিনিময়ে হতো আরকি। আচ্ছা। আমি যখন খুব ছোট তখন বাবার সাথে, সাথে চকে যাই। তো বাবার সাথে বসে চকে ভাত খাই। হুম, ওই হুম। ভাতগুলো খুব মজার। আচ্ছা। আসলে জমির পাশে বসে ভাত খাওয়াটা যে এত মজার, হ্যাঁ, যে না খেয়েছে সে কখনো সেটা বুঝবেন না। যেমন আমি বুঝতে পারছি না। সেটাই ইস! আসলেই খুবই এই মজার। এই সৌভাগ্যটুকু আমার হয়নি। আমি অনুভব করছি যে কেমন হতে পারে। ছোটবেলা মাছ ধরেছি বাবার সাথে। বাবা যখন হুম, জাল পেতে মাছ ধরতে অনেক মাছ ধরতো। তখন আমি সব একটা, একটা করে টুকে যখন খাঁচায় ফেলতাম আমার খুব মজা লাগতো। আমাদের ছোট্ট ডুলা ছিল। বাঁশের কঞ্চি দিয়ে বানানো ডুলা বলা হয় আরকি। জি। আমাদের গ্রামে সেটাকে ডুলা বলে। সেখানে আমি সব ভরতাম মাছগুলো। আচ্ছা, ভরে এই জিনিসগুলো যারা করেছেন, মানে লাখ, লাখ মানুষ শুনছেন, যারা ফিল করতে পারছেন, তারা নিশ্চয়ই ঢুকে গেছেন অলরেডি গল্পের মধ্যে। আপনি খুব সুন্দর করেই বলছেন আপনার জীবনের গল্পটা আসলেই অনেক অন্যরকম হবে। এটা এতটুকু আভাস আমি দিচ্ছি। কারণ উনি খুব সুন্দর করে বলছেন যে একেবারে ইমাজিনেশন এর জগতে আপনাকে নিয়ে যাবেন আজকে উনার জীবনের গল্প দিয়ে। তারপর? আমাদের পাশের গ্রামে হাট বসতো শুক্রবার এবং সোমবার। সপ্তাহে ২ দিন হাট বসে। জি। আমি প্রতি হাটে বাবার সাথে, সাথে বাজারে যেতাম। যেটা আমার পছন্দ হতো, হুম, আমার বাবা সেটাই কিনে দিতেন। বিশেষ করে তখনকার ওই যে হাট বসে, সেই হাটের ডাকে আমাদের গ্রামে ডাক নিত হাটের। সেটা বৎসরে একবার। ওই ডাকটা আমার বাবা নিতেন। বিশেষ করে ওই যে টোল তোলে যেটা আরকি। এখনো আছে হয়তো শহরে। কিন্তু আমাদের গ্রামে আর সেটা এখন নাই। তো আমি যে মাছটা ধরতাম সেই মাছটাই বাবা আমার ব্যাগে তুলে দিতেন। মাছওয়ালা এবং আমার বাবা দুজনে যে দামটা বলতেন আমি মাঝখানে একটা দাম বলে দিতাম। আচ্ছা। ঠিক আমার দামটাই ওনারা গ্রহণ করতেন এবং সেই মাছটা আমি নিয়ে আসতাম। সেখানে একটা মিষ্টির দোকান ছিল। আমি ছোটবেলা থেকে মিষ্টি খেতে খুব পছন্দ করি। তো প্রতি সপ্তাহে বাবা আমাকে সোমবারে ১ পোয়া মিষ্টি, ১ পোয়া মাঠা। আচ্ছা। আবার শুক্রবারে ১ পোয়া মিষ্টি, ১ পোয়া মাঠা কিনে দিতেন। আমি বসে, বসে খেতাম। যেদিন আমার বেশি টাকার প্রয়োজন হতো বাবাকে বলতাম যে, "বাবা আমি আজকে খাবো না। তুমি আমাকে টাকাটা দাও, আমি খেয়ে নিবো। আমার সাথে যেতে হবে না।" আপনি এই টাকাটা দিয়ে কি করতেন? ৳২ র ঝালমুড়ি কিনে ও আচ্ছা, খেয়ে চলে আসতাম। বাকি টাকা দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে ক্লিপ, আচ্ছা। রাবার, ব্যান্ড এগুলো কিনতাম। এগুলোই কিনতেন। হ্যাঁ, বিশেষ করে চুলের এইগুলোই কিনতাম আরকি। হুম, আমার খুব মজা লাগতো। আমার বব কাট চুল ছিল তো ছোটবেলা। হুম। তো ওইগুলো ক্লিপ গুলো এই ছোট, ছোট করে লাগায় রাখলে আমার খুব ভাল লাগতো। আচ্ছা। তখন বয়স কত ছিল? স্কুলে ভর্তি হননি তখনও? হ্যাঁ, হইছে। তখন ক্লাস 2 তে বা 3 তে পড়ি আমি। আচ্ছা, আস্তে, আস্তে আমি যখন ক্লাস 5 এ উঠলাম, আমি সবগুলো অঙ্ক, নামতা আমার বাবার কাছ থেকে শিখেছি। আচ্ছা। বাবা রাতে শোয়ায়া, শোয়ায়া আমাকে গল্পের ছলে, ছলে সবগুলো নামতা পড়াইছে। ২ অক্ষে ২, ২ দুগুণে ৪। আমার বাবা নিজে পড়াশোনা করেননি। হুম, কিন্তু আমাদের ৫ ভাই বোনকে সবাইকে পড়াশোনা করিয়েছেন। আচ্ছা। আমি আমার বাবার কাছ থেকে সবগুলো অঙ্ক শিখেছি, নামতা শিখেছি। যখন অঙ্কগুলো করতে বসতাম, বাবা আমাকে বলতেন, "তুমি অঙ্কটা পড়ো তো।" আমি অঙ্কটা পড়তাম। কিন্তু পড়ার সাথে, সাথে উনি আমাকে যোগফলটা বলে দিতেন বা হুম, বিয়োগফলটা বলে দিতেন। আচ্ছা। কিন্তু সাজানোটা আমাকে বলে দিতে পারতেন না। তখন আমি নিজে সেটাকে আবার সাজিয়ে আবার অঙ্কের আকারে করে ফলটা বসিয়ে দিতাম। হুম, তখন বাবাকে বললে বাবা খুব খুশি হতেন যে, "হ্যাঁ, এই ফলটা তোমার হয়েছে।" আচ্ছা। আস্তে, আস্তে যখন আমি বড় হতে থাকলাম, আমি যখন ক্লাস 5 এ পড়ি, তখন আমি আমার গ্রাম থেকে বৃত্তি পরীক্ষা দিই। হুম। আমাদের প্রাইমারি স্কুল থেকে। কিন্তু আমি পাস করতে পারি নাই। মানে বৃত্তি পাইনি, ছাত্রী হিসেবে ভালো ছিলেন তো? ভালো ছিলাম। হুম। আমি অঙ্কে সবসময় ১০০ তে ১০০ পেতাম, বাহ! 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 ৯৯ পেতাম। কিন্তু বৃত্তি পাইনি। পাওয়া হয়নি। আচ্ছা। হ্যাঁ, যাই বৃত্তি হোক। তো ওই সময় থেকে ক্লাস 5 এ যখন পড়ি, তখন থেকেই আমার আশেপাশের যে আমার চাচাতো ভাই বা ফুফাতো ভাই, এরকম বেশ কয়েকজন মানে আমাকে প্রেমপত্র দিতে থাকে। আচ্ছা। আসলে ওই মুহূর্তে আমি প্রেমপত্র কি জিনিস আমি জানি না। তখন কি 5 এ পড়ছেন না? হ্যাঁ, আমি তখন ক্লাস 5 এ পড়ি। আচ্ছা, আগে থেকে কি ব্যাপারটা ছিল নাকি আমাদের দেশে? যে একেবারেই ছোট বাচ্চাদেরকে প্রেমপত্র দেওয়া? আমি অনেকগুলো গল্পই শুনেছি এই অনুষ্ঠানেই। যে থাকতে পারে কিন্তু আমি আসলে দেখতে তখন মোটামুটি ভালোই সুন্দরী ছিলাম। সুন্দর ববকাট চুল ছিলেন। ছিল, হ্যাঁ। স্কার্ট পরতাম, হাই হিল জুতা পরতাম। আমাদের গ্রামের মধ্যে এই জিনিসগুলো খুব রেয়ার ছিল। মানে ফ্যাশনেবল হ্যাঁ, ছিলেন। ফ্যাশনেবল আর ছিলাম। দেখতে অসুন্দর এখনো নন আপনি। বিশেষ করে আমার মামার বাড়ির সবাই তো এভাবে চলতো। তা আমি এই কালচার গুলো আমার মামার বাড়ি থেকে পেয়েছিলাম আরকি। আচ্ছা, তার মানে আপনি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন এবং আপনার ফ্যামিলিতে কোনো অভাব-অনটন ছিল না।
প্রিয় শ্রোতা এই জায়গাটা একটু মনে রাখবেন। হ্যাঁ, তারপর? ওই সময়ে আমি হাই হিল জুতা পরেছি, আচ্ছা। স্কার্ট পরেছি, বব কাট চুল রেখেছি। তো এগুলো দেখে বেশ কিছু ছেলে আশেপাশে কেউ প্রেমপত্র দেয়, কেউ রুমাল দেয়, হুম, কেউ চিঠি দেয়। আমি আসলে এই জিনিসগুলো তখন বুঝতাম না। প্রেম কি জিনিস সেটা আমি বুঝতাম না। সবার সাথে তুই তাই করে কথা বলতাম। হুম, বিশেষ উচ্ছৃঙ্খল বা উচ্ছল একটা তরুণী যেরকম হয় আরকি, আমি ঠিক ওরকমই ছিলাম। পরে হঠাৎ আমার মাথায় একদিন ঢুকলো যে একেকজন একেক রকম ভাবে লিখছে। আমি কি করব এখন? হুম, কিন্তু এই জিনিসগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না। আমার পাশে একটা খালা ছিলেন, রাশেদা খালা। হুম, তো খালা তখন 9 এ পড়ে, আমি 5 এ পড়ি। আমি খালার সাথে শেয়ার করলাম যে, "খালা দেখো তো এই জিনিসগুলো কি, কি?" আমি কারো চিঠিই পড়তাম না। পরে খালা বলল কি যে, "এগুলো তোমাকে ওরা ভালোবাসে। তাই তোমাকে দিচ্ছে।" হুম, তো ভালোবাসা আবার কি জিনিস? খালা বলে, "তুমি বুঝবা, একটু আস্তে, আস্তে বুঝবা।" হুম। পরে বললাম যে, "৪ জন দিছে। আমি কি করব?" খালা আমাকে প্রশ্ন করলো যে, "এই ৪ জনের মধ্যে তোমাকে কাকে ভালো লাগে?" পরে আমি বললাম যে, "খালা, ওই আমার এক চাচাতো ভাই ছিল। ওর বাবা-মা আবার আমাদের বাসায় ও যখন আসতো আমার মা-বাবাকে বলত যে, 'এই তোদের জামাই দিয়ে গেলাম।' আচ্ছা। ফ্যামিলি থেকে। তো তখন আমি খালাকে বললাম, "খালা, ওই চাচি তো এই কথা বলে আমাদের বাসায় আসলে। হুম, হুম, তাহলে তুমি ওকে নিতে পারো।" আচ্ছা। পরে ওর চিঠিটার একটা জবাব দিতে বললাম খালাকে। আমি বলি, হুম, "খালা তুমিই লিখে দাও। আমি কি লিখব? আমি তো জানি না।" আচ্ছা, তো ২য় চিঠিতে ও আমাকে লিখছে, "প্রিয়তমা শিরি।" আচ্ছা। লাস্টে ইতিতে লিখছে, "ইতি তোমার ফরহাদ।" হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, সিঁড়ি যখন আপনি উনি তখন ফরহাদ হবেন। ফরহাদ। তো পরে ওই চিঠিটা নিয়ে আমি দৌড়ে আবার খালার কাছে হুম, গেছি। হুম, আচ্ছা খালা শিরি কে? আচ্ছা। আর ওর নাম কি ফরহাদ? পরে খালা বলে কি, "আরে না বোকা। লাইলি মজনু, শিরি ফরহাদ ওদের প্রেম কাহিনী আছে। তাই লিখছে।" আমি কই, "ও তাই? আসলে আমি তো জানি না শিরি বা কে আর ফরহাদই বা কে?" জানার তো কথাও না কথাও না ওই এই বয়সে। বয়সে। পরে আমি ক্লাস 6 এ উঠলাম। এক করে ওর চিঠির উত্তর আমিও দেই, ও দেয়। কিন্তু আমাদের তো গ্রামের বাড়ি। এই জিনিসগুলো গোপন থাকে না। হুম। প্রতিটা পাড়ায় ছড়াই গেল। আমার বাবা-মা জানলেন, ওর বাবা-মা জানলেন। চিঠিগুলো মানে হাতে, হাতে কাউকে দিয়ে না, পাঠাতেন? ওই আমার খালার কাছে দিতেন। খালার ও আচ্ছা উনার কাছে দিতেন। হ্যাঁ, ওই খালার কাছে দিতেন, খালাই আমাকে আর দিত। যে চিঠিটা দিত যে ফরহাদ, তার বয়স কেমন ছিল তখন? তখন ও ক্লাস 10 এ পড়ে। আচ্ছা। যথেষ্ট আ ম্যাচিউর হ্যাঁ, প্রেম প্রেম করার জন্য বোধহয়। হ্যাঁ। আচ্ছা। কিন্তু আমি তো ম্যাচিউর না। আপনি তো ম্যাচিউর। হ্যাঁ। পরে খালা আমাকে বুঝায়, বুঝায় দিত। যে জিনিসগুলো আমি বুঝতাম না, ওই খালা আমাকে সেই জিনিসগুলো বুঝায় দিত। খালা পড়তো, খালাই লিখে দিত। আচ্ছা, আচ্ছা। আসলে আমার তো হাতের লেখাও তখন খুব একটা ভালো না। হুম, জি। তো গ্রামে ছড়ায় পড়লো রিউমারের মতো। পরে আমার বাবা-মা বিরুদ্ধে চলে গেলেন। ওর বাবা-মাও তখন বিরুদ্ধে। আগে যখন আমাদের বাসায় আসতো তখন বলতো যে জামাই দিয়ে গেলাম। হুম, আর এখন আর সেটা উনারা পছন্দ করতেছে না। একদিন আমরা ওই খালাদের বাসায় দেখা করতাম। গিয়ে ওর মা আমার চুলের মুঠি ধরে ওইখান থেকে আমার উঠায় নিয়ে আসছে। যাতে আমি ওর সাথে দেখা না করি। আচ্ছা। হ্যাঁ, কি আমার রিলেটিভ হতো নাকি আপনার? হ্যাঁ, আমার রিলেটিভ। আচ্ছা, আমার চাচী। আচ্ছা, আচ্ছা। তো চাচী তো শাসনও করে, আদরও করে। হুম, ওইভাবে চুলের মুঠি ধরে কিন্তু আমি আমার মাকে কথাটা বলতে পারি নাই। হুম, বললে আবার আমার চাচীর সাথে ঝগড়া হয়ে যাবে। হুম, হুম। মা চাচী ঝগড়া লেগে যাবে। তাই উনাদেরকে আমরা আপনার মা কি জানতেন না? হ্যাঁ, আমার মা জানতেন, বাবা জানতেন, সবাই জানতেন। উনাদের কি উম মতামত ছিল? উনারাও নেগেটিভ এ চলে গেছে। আচ্ছা। আগে পজিটিভ ছিলেন। কিন্তু যখন আমরা দুজন কাছাকাছি চলে আসতেছি হুম, তখন উনারা নেগেটিভ পর্যায়ে চলে গেছে। ২ আচ্ছা। ফ্যামিলি একদম দা কুমড়ার শত্রুতা হয়ে হায়, গেছে। হায়! মানে এরকমই হতে দেখি আমরা সাধারণত। যে, যে ছেলেকে জামাই ডাকা হচ্ছে বা নিজের মেয়ের জন্য ঠিক করা হলো, য সেই তখন একটা সময় শত্রু হয়ে গেল। আপনার খালা মানে মায়ের আপন বোন ছিলেন উনি? আপন বোন না, আচ্ছা। মায়ের উকিল বোন, উকিল বোন। আচ্ছা। উকিল বোন। ওকে। তো এই অবস্থা শেষে আমরা কি করব? ও আমি স্কুলে গেলে আমার পিছন, পিছন যেত। আমাকে স্কুল পর্যন্ত দিয়ে আসতো। হুম, আমাদের স্কুলটা প্রায় আমাদের গ্রাম থেকে ১ মাইল দূরে। ওকে। হ্যাঁ, তো হাঁটতে, হাঁটতে যেতাম। ও পেছন, পেছন হাঁটতো। কিচ্ছু বলতো না। আমাকে স্কুলে পৌঁছায় দিয়া চলে আসতো। আবার স্কুল ছুটি হলে আমাকে গিয়ে নিয়ে আসতো। হুম, নিজের পড়াশোনা যে লাঠে উঠতেছে, ওই হুম, জিনিসটা আর খেয়াল করতো না। বিশেষ করে আমার কেটে বেশি নিত। পরে আস্তে, আস্তে ওর পরীক্ষা হলো। ও তো ক্লাস 10 এ ছিল। ও পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে পাস করলো। এখন কলেজে ভর্তি হবে। লজিনে চলে গেল। আচ্ছা। তো আমি 6 থেকে 7 এ উঠলাম, 8 এ উঠলাম।
ও মাঝে মাঝে আইসা এসে দেখা করে, কিন্তু আমার লজিনে কোথায় চলে? অন্য কোনো শহরে? অন্য কোনো গ্রাম আচ্ছা, ইয়েতে অন্য লজিং কোনো থেকে, হ্যাঁ আমাদের জায়গাতে। অন্য কোন জায়গায় চলে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বাবা-মা তো একেবারে রেস্ট্রিক্টেড করে দিল। আপনাদের দেখা হবে না, হ্যাঁ, হ্যাঁ, দেখা হতে হ্যাঁ, পারবে না। হ্যাঁ। তো তখন দেখা করতেন, লুকিয়ে দেখা করতেন। লুকিয়ে লুকিয়ে দেখা করতাম। কেমন লাগতো লুকিয়ে দেখা খুব করতে? মজা। লুকিয়ে দেখা করার মজা অন্যরকম। সেই। আসলে যে প্রেম করে লুকিয়ে দেখা না করছে সেই হুম, জিনিসটা বুঝবে না সেই। আসলে। সো প্রেমে কিন্তু সবসময় আমরা দেখি যে আমাদের সমাজে, অন্যান্য দেশে হয়তোবা যে একটা কিন্তু বিধিনিষেধ থাকে। হ্যাঁ, যে এরকম করা যাবে না, বাবা-মা দেখতে পারবে না। দেখতে পারবে আসলে না। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। যারা প্রেম করেছেন তারাই একমাত্র ফিল করতে পারবেন। আর আমার মনে হয় এখানে একটু না বললেই নয়, সেটা এই সুযোগে আমি বলে ফেলছি। আমি জানি হয়তো অনেকেই আমার এই কথাটা সাপোর্ট করবেন না। কারণ একেকজনের মতবাদই একেক রকম। এটাই নিয়ম। আমার এথিক্যাল জায়গাটা কখনোই এক হবে না। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে প্রত্যেকের লাইফেই একটা করে প্রেম আসা উচিত অন্ততপক্ষে। না হলে অনেক কিছুই কিন্তু মিস হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। এটা শুধুমাত্র আমারই মতামত। আমি বলছি না আপনাকে মানতেই হবে। আর যে ব্যাপারটা আমি হাইলাইট করতে চাই এই কথার সাথে, তা হচ্ছে যে প্রত্যেকটা অপোজিট জেন্ডারটার জন্য কিন্তু ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। যেমন যদি এভাবে বলি যে একটা ছেলে সমস্ত সময় একটা মেয়ের জন্য ইন্সপিরেশন হয়ে কাজ করে। ঠিক একইভাবে মেয়েটার জন্যও তাই। হ্যাঁ, মিথিলা, তারপর? একদিন ও পাওয়া। লজিনের বাসা থেকে চলে আসছে, আইসা আমার ওই খালাদের বাসায় দেখা করতে গেছি। আচ্ছা। তখন ওইখান থেকে আইনা আমার মা আমাকে যে কি মার মারলো! হুম, অনেক মার মারছে। মারার পর ওই রাতে ওকে বলছি যে আমরা চলো পালিয়ে বিয়ে করি। হুম। ও বলে যে আমি কোনো কাজ করি না। তুমি মাত্র এইটে পরীক্ষা দিলা, 9 এ উঠবা। এখন আমরা কি করে বিয়ে করি? তো যদি তুমি আমাকে বিয়ে করো, করো আর না হয় আজকে থেকে আমার আশাবাদ। আচ্ছা, এটা আপনি বললেন? আমি বললাম। হুম, পরে ও বলল কি যে কিভাবে কি করি? কারো হাতেই টাকা পয়সা নাই। কি করব? আমার একটা মাটির ব্যাংক ছিল। আচ্ছা। ওই ব্যাংকটা ভেঙে আমি কত পাইছি? ৳৪০০ র মতো পাইছি। হ্যাঁ, ৳৪০০ র মতো পাইছি। আর ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে কিছু টাকা ধার নিছে। পরে আমাকে বলল যে, "ঠিক আছে। চলো আমরা বেরিয়ে যাই।" আচ্ছা। কারণ আমাকে অনেক মার মারছে। আমার মারার কারণে আমার গায়ে জ্বর চলে আসছে। হুম, হুম। যেদিন মারছে এর পরদিন আমরা সিদ্ধান্ত নিছি আজকেই বের হব। যোগাযোগটা করলেন কিভাবে? ফোন তো ছিল না। না ফোন ছিল না। তাহলে ওই কিভাবে? আমার খালার মাধ্যমেই। ও আচ্ছা। খালা কি সমর্থন করতেন হ্যাঁ, আপনাদের, না? খালা আচ্ছা। সমর্থন করতেন। খালাই আগে পরে সবকিছু জানতেন আরকি। হুম, পরে আ খুব এক মজার একটা বিষয়, আমার স্যান্ডেল হুম, যেটা আমি পায়ে দিতাম সবসময়, হুম। ওই স্যান্ডেলটা আমি ব্লেড দিয়ে কাটছি। আচ্ছা, কেন? কাইটা আমি যাতে ওই যে শু জুতাগুলো পরতে পারি। হুম, 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 কারণ শু জুতা যদি এমনিতে পরি তখন তো মা, বোনেরা সন্দেহ করতে পারে। হুম, হুম। তখন আমি করছি কি স্যান্ডেলটা কেটে, জি। ফিতাটা কেটে ফালায় দিছি। আচ্ছা, ফালায় দিয়ে বলি যে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। আচ্ছা। শু জুতোগুলো পায়ে দিছি। হুম, হুম। পায়ে দিয়া বের হয়ে গেছি। আচ্ছা। হচ্ছে ওই যে খালার বাসা থেকে একটু আসি। হুম, হুম। এরকম কইরা ২-৩ বার বের হইছি। একটা, একটা করে কাপড় আরেক পাশের বাড়িতে নিয়ে আমি রাখছি। ওকে। কি করব? সবগুলো কাপড় তো আমি একসাথে নিতে পারব নিতে না। পারবেন না। হ্যাঁ। তো একটা, একটা করে ৪ বারে ৪ টা কাপড় নিছি। নেয়ার পর তারপরে ওই জুতোগুলো পরে বলছি যে ওদের বাসা থেকে আসি। হুম, পাশের বাড়ির নাম বলছি। ওই পাশের বাড়িতে ১০ মিনিট বসে আবার ওই পাশের বাড়িতে বলছি যে ওই বাড়ি থেকে আসি। আরেক বাড়ির কথা বলছি। আচ্ছা। পরে আরেক বাড়িতে গিয়ে বলছি ওই বাড়ি থেকে আসি। হুম, এরকম করতে ৪ টা বাড়ির নাম বলছি। বইলা এই ৪ টা বাড়ি খুঁজতে, খুঁজতে যাতে আমি চলে যেতে পারি। আচ্ছা। পরে আ ওকে নিয়ে ওর ২ চাচাতো ভাই ছিল, ওর ২ টা ফ্রেন্ড ছিল। আমার সাথে কেউ ছিল না। আমরা প্রায় ৭ জন। হুম। আমরা তখন আমাদের ওখানে রাস্তাঘাট খুব একটা ছিল না। এই চকের মাঝখান দিয়ে আমরা হাঁটতে, 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 হাঁটতে মেইন সড়কে উঠছি। আচ্ছা। মানে খুব একটা বড় রিস্ক নিয়ে হ্যাঁ, ফেলছেন হ্যাঁ, কিন্তু। অনেক রিস্ক। আপনি একটা মেয়ে, তারপরে আপনি হ্যাঁ, ক্লাস 8 এ পড়ছেন, 8 এর শেষ করছি তখন আমি 9 এ 9 এ উঠছি পড়তেন। কেবল। হ্যাঁ, যাই হোক, সময়টা কিন্তু এখন, সময়টা হ্যাঁ, আরো বেশ অনেক বছর আগের কথা। 32 বছর আগের কথা। ৩২ বছর আগের কথা। জি। বাহ! বাহ! এই সময় এরকম একটা সাহসিকতা নিয়ে আপনি বের হয়ে গেলেন প্রেমের জন্য। প্রেম ব্যাপারটাকে আমি সাপোর্ট দিলেও এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে আপনার এই বাড়ি পালানোর ব্যাপারটাকে সাপোর্ট করছি না। প্রেম ভালোবাসা এগুলো হয়ে যায়। এগুলো আপনি যে বাড়ি পালানোর ইনিশিয়েটিভ নিলেন, এটা যে আপনি জোর করে কারো সাথে কোনো বিপদে পড়ে নিচ্ছেন সেটা নয়। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি তার সাথে একটা বোঝাপড়ার পরেই আপনি বাড়ি পালাচ্ছেন। পালিয়ে গিয়ে তো আপনারা বিয়েই করবেন। বিয়ে মানে কিন্তু আপনাদের দুজনের বিয়ে নয়। এখানে দুটো ফ্যামিলির রিলেশন রয়েছে। অনেক কিছু এখানে বিষয় আছে। কারণ একটা ব্যাপার, প্রচলিত একটা কথা আছে, আপনারা জানেন যে আবেগ এবং বিবেক ২ টা ব্যাপার কিন্তু একসাথে করে ডিসিশন নেওয়া যায় না। আবেগে আপনি অনেক ইনিশিয়েটিভ নিয়ে ফেলতে পারেন। আ সেটা কিন্তু পরবর্তী যখন বিবেক দিয়ে জাজ করবেন দেখবেন এটা ভুল। আরেকটা ব্যাপার হচ্ছে যে হুট করে বা অতি আনন্দে বা অতি দুঃখে কোনো ডিসিশন নিয়ে সেটাকে বাস্তবায়িত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়াটা কিন্তু ঠিক নয়। সো যেটাই করবেন এট লিস্ট সুচিন্তিত ভাবেই করতে হবে। যাক, এতটুকু বলার জন্য এটা বললাম। হ্যাঁ, তারপর?
পরে হলো আমরা বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে, প্রায় ১.৫ থেকে ২ মাইল হাঁটার পর আমরা একটা রাস্তার উপরে উঠলাম, হুম। মেইন রাস্তার উপরে। পরে ওখান থেকে আমরা ওর ফ্রেন্ডের মামার বাড়িতে গেলাম। আচ্ছা। আমাদের কোনো আত্মীয়স্বজন না। ফ্রেন্ডের মামার বাড়িতে যাওয়ার পর ওরা আমাদের থাকতে দিল। থাকতে দেওয়ার পর আ ঠিক ভোর ৫ টার দিকে হুম। ওনারা একটা কাজী নিয়ে আসলো। ওকে। কাজী নিয়ে এসে আমাদেরকে বিয়ে পড়ালো। কিভাবে? আপনি তখন ক্লাস 9 এ পড়ছেন, বিয়ের বয়সও হয়নি। হ্যাঁ, বিয়ের বয়স হুম। হয়নি কিন্তু কাবিন রেজিস্ট্রি করেনি। এমনি মুখে, মুখে বিয়ে পড়ালো এটা আমাদেরকে। কাজী অফিস থেকেই? কাজী অফিস থেকে না, ওই যে হুজুর কাজী আচ্ছা, যেটাকে আচ্ছা। বলে আরকি, হুম, গ্রামে হুম, হুম। যেরকম থাকে জি। আরকি। মানে কোনো কাগজপত্র নয়, না, কাগজপত্র না। ধর্মীয়ভাবে হয়তো হ্যাঁ, করা। ধর্মীয়ভাবে আমাদের বিয়ে পড়ালো। বিয়ে পড়ার পরে এখন আমরা কি করব, কি করব? বাসায় যদি যাই, আমার বাবা-মা কি করে? তারপরে ওর বাবা-মা কি করে? এমনিতেই শুনছি ওই রাত্রে নাকি আমার বাবা লাঠি নিয়ে দৌড়াইছে ওর বাবাকে যে, হুম, "আমার মেয়ে, তোমার ছেলে আমার মেয়েকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? আমার মেয়ে এনে দাও। হুম, নাইলে তোমাদের বাসা থেকে বের হতে দিব না।" এরকমই হয়। হ্যাঁ, হ্যাঁ, এরকম হওয়ার পর তাহলে এখন যদি বাসায় যাই তাহলে তো আরো গন্ডগোল হতে পারে। সেটাই। পরে ও বলল, "চলো আমরা অন্য কোথাও চলে যাই।" অন্য কোথাও কই যেতে পারি? খুঁজে, খুঁজে বের করলো ওর খালার বাসা। আচ্ছা। সেটাও ছিল অনেক দূর, ফরিদপুর। আর বিয়েটা করলেন কার বাসায় যেন? বিয়ে করলাম ওর বন্ধুর মামার বাসায়। বন্ধুর মামার বাসায়। হ্যাঁ, আচ্ছা। সেই মামাকেই উকিল দেওয়া হলো। উনি কি সাপোর্ট দিলেন নাকি হ্যাঁ, উনি আপনাদেরকে? সাপোর্ট দিলেন। উনি আগে থেকে আমাদেরকে চিনতেন। আমাদের গ্রামে আসতেন। আগে থেকে আমাদেরকে এই চিনতেন। ব্যাপারটা একটু, এই যে মামা সাপোর্ট দিয়েছেন ঠিক আছে। কিন্তু মামা নিশ্চয়ই আঁচ করতে পেরেছিলেন যে এটার পেছনে একটা ঝামেলা কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। সেক্ষেত্রে উনি একটু খোঁজখবর নিয়ে যাই হোক কি হয়েছে পরবর্তীতে দেখি। হ্যাঁ, তারপর? উনি আমাদেরকে আগে থেকেই চিনতেন, জানতেন। তার জন্য উনি আমাদেরকে সাপোর্ট করেছে। পরে হুম, আমরা ফরিদপুর চলে যাচ্ছি। তখন গালিচা ঘাট থেকে বেরিয়েছিল, হুম, ওই পাশে দৌলতদিয়া ঘাট নামি। জি, ওখান থেকে ট্রেনে ওর খালার বাসায় যাই। হুম, রাজবাড়ী। হুম, হুম, এখন বোধহয় আলাদা জেলা হয়েছে। হুম, আমার সবটুকু জানা নাই। হুম, তখন রাজবাড়ী যাই। ওর খালার ওখানে আমরা প্রায় ১৪ দিন থাকি। হুম, ওখানে আমাদের খুব মজার, মজার কিছু ঘটনা ঘটেছে। তো ওদের খালার বাসা থেকে বাসায় নলকূপ ছিল না। হুম। হ্যাঁ? নদী ছিল পাশে। কয়েক কদম দূরে নদী ছিল। আমরা ভোরবেলা নদীতে গিয়ে বসে থাকতাম, সন্ধ্যায় নদীর পাড়ে গিয়ে বসে থাকতাম। বাহ! কি রোমান্টিক। হুম। আচ্ছা, এইসব বাড়ির জন্য টেনশন হতো না? বাড়ির জন্য তখন কোনো টেনশন হতো না। বাহ! যে আমরা দুজন আছি, আর আর পৃথিবী যা খুশি তাই হয়ে যাক। এই তো শিরি ফরহাদের প্রেম, এই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এসে বলেন। এসে আমরা ওইদিন ওইখানে প্রায় ১৪ দিনের মতো থাকলাম। জি, থাকার পর ওর বড় দুলাভাই ওর বন্ধুকে পাঠালো। জি। যে বন্ধুর মামার বাড়িতে আমাদের বিয়ে হয়েছে, ওই বন্ধুকে পাঠালো। ওরা তো আমাদের সাথে সেই ফরিদপুর পর্যন্ত গেছে হুম, হুম, হুম। সবাই। কি সাপোর্টিভ ফ্রেন্ড। হ্যাঁ। পুরোটা শুধু সময় সাথে আছে শুধু বন্ধুরা। এমনিতে সাপোর্ট করেনি, টাকাও দিয়ে সাপোর্ট বাহ! করেছে। বাহ! আমাদের হাতে, কারো হাতে কোনো টাকা ছিল না। হুম, তো টাকা দিয়েও সাপোর্ট করেছে ওর ফ্রেন্ডরা। আ ওই ওই মামা আবার গেল। ওর হুম, বন্ধু সেটা ওর খালার বাসায় আবার গেল। গিয়ে বলল, "তোদেরকে বাসায় ফিরে যেতে বলছে।" আচ্ছা। কে বলছে? বড় দুলাভাই। হুম। হ্যাঁ? বড় দুলাভাই কে? ওই আমার হাসব্যান্ডের বড় দুলাভাই। আপনার হাসব্যান্ডের বড় দুলাভাই। বড় আচ্ছা। দুলাভাই। হুম, বলছে, তখন আমরা আ পরের দিন আবার রওনা দিছি। আসতে প্রায় ৬-৭ ঘন্টা লাগে। হুম, পরে আসলাম ওদের বাসায়। এসে দেখি ও যেই খাটে ঘুমাতো, হুম, মানে আলাদা, আলাদা ঘর ছিল আরকি। তখন তো বিল্ডিং ছিল না, আলাদা, আলাদা ঘর। ওর খাটের উপরে ওর মা, আসলে আমি এখন বললে বুঝবেন কিনা জানি না। জি। গমের ডাঁটা দেখছেন? গমের ডাঁটা। হ্যাঁ। মানে গম ছাড়িয়ে নেওয়ার পরে যে খড়গুলো থাকে, এ এটা? হ্যাঁ, হ্যাঁ, বড়, বড় খড়। জি, জি, জি। ওই গমের ডাঁটা দিয়ে ওর হুম, বিছানাটা সবটা ভরে রাখছে। আচ্ছা। হ্যাঁ, যাতে ওখানে কেউ শুতে না পারে। হুম, হুম। এরকম করে রাখছে। পরে ওর ফ্রেন্ড সার্কেল সবাই এসে গমেটাটা ফিকে, ফিকে সব বাইরে ফেলে দিছে। আচ্ছা, এটা করে রাখছে কে? ওর মা, ওর মা করে আমার রাখছে। শাশুড়ি। আচ্ছা, আপনিও আসলেন ওর সাথে না? হ্যাঁ, আ একসাথে আচ্ছা। তার মানে তো আপনাদের বাড়িও তো কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি আপনাদের ৩ টা বাড়ি পড়ে। আচ্ছা। ঘুরে ফিরে আসলেন, রিস্ক নিলেন। হ্যাঁ, রিস্ক নিলাম। মনের মধ্যে কেমন অনুভূতি ছিল তখন? খুব ভয় ছিল। খুব ভয় ছিল না? খুবই ভয় ছিল। দূরে যখন ছিলেন, এই যে দুজনে পালিয়ে গেলেন নদীর পাড়ে, সকালে কাটাচ্ছেন, রাতে কাটাচ্ছেন, খুব অন্যরকম। তখন অন্যরকম। এবার এই যে ফিরে আসলেন, এখন আবার এখন খুব অন্যরকম। ভয় লাগতেছে। ভয় লাগছে। ভয় এই লাগতেছে। ভয়ের কি ঘটেছে সেগুলো আমরা শুনবো। একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। মিথিলা রয়েছে আজকে আমাদের এখানে এবং উনি একজন সাকসেসফুল একজন মানুষ। উনি এভাবে জীবনটা শুরু করেছেন। ক্লাস 9 এ পড়াকালীন সময় উনি ঘর থেকে বেরিয়ে গেছেন, বিয়ে করেছেন এবং সেই সাহসিকতাই হয়তো আজকে ওনাকে পরবর্তী জীবনে আরো অনেক সাহসী পদক্ষেপ নিতে হেল্প করেছে, যে কারণে আজকে উনি এখানে। ওনার জীবনের গল্পটা পুরোটা শুনবেন, আপনার জীবনে অবশ্যই এই গল্পটা কাজ করবে।
আর যে সেতু আছে মিথিলের কাছে ফিরছি। হ্যাঁ, তারপরে বলুন। আপনি যেখান থেকে আমরা শেষ করেছিলাম শুরু করুন। যখন আসলাম আমি আমার শ্বশুরের বাড়িতে, জি। তখন ওর মা বাবা তো খুব রেগে আছে আমাদের উপর। তো ওর বোন জামাইটা আমাদের বাসায় আসে নাই। তো ওনাদের সামনে তো আমরা যেতে পারছি না। হুম, এখন কি করব? আসলাম সন্ধ্যায়। কিন্তু পেটে কিছুই নাই। এমন খিদা, সারারাত খিদায় ছটফট করলাম। হুম। কিন্তু কোনো খাবার মিলল না কপালে। পরদিন সকালবেলা ওর এক চাচী, মানে শ্বশুরের বাড়িতে তো আসলেন। হ্যাঁ, তারপরে খাবার মিলল না কেন? না খাবার মিলল না। শ্বশুর-শাশুড়ির কাছে যাইনি আমরা। আচ্ছা। সাহস পাইনি। ২ জন যে যাবো আমরা সাহস পাইনি। কারণ পরে ওর দুলাভাই পরের দিন সকালে আসছে। হুম, তো সকালবেলা ওর এক চাচী এসে আমাদেরকে, বিশেষ করে আমাকে, হুম, ও তো বের হয়ে গেছে সকালেই বাসা থেকে। ওর চাচী এসে আমাকে দিল, আটার রুটি দিল ২ টা। হুম। আর এমন একটা প্লেট দিল, প্লেটের মধ্যে ৩ টা তালি। আচ্ছা। আগে গ্রামের বাড়িতে যে প্লেট গুলা থাকতো, আবার টিনের বাসন হুম, বলে আরকি যেটাকে, ওই টিনের বাসনগুলো ছিদ্র হইলে আবার ওই মেকার দিয়ে ওটাকে আবার ফুটোটা বন্ধ করা যেত। জি। এইরকম একটা বাসনে আমাকে ২ টা আটার রুটি দিল। হুম, আমি বাসনটা দেখে আমার এত খারাপ লাগছে, খাবো কি, আমার বমি চলে আসছে। হুম, শেষে খাইনি, না খেয়েই বসে আছি। পরে ওর ছোট বোন আসছে, বোনের জামাই আসছে, আইসা ওর বাবা-মার কাছে আমাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওনাদের কাছে আমাদেরকে মাপ-টাপ চাওয়াইলো। হুম। চাওয়ানোর পরে তারপর ওনাদের ঘরে গেলাম। আচ্ছা। তারপর আমার শাশুড়ি রান্না করে আমাদেরকে ভাত দিল খাওয়ার মাফ জন্য। করে দিলেন? মন থেকে মাপ করছে কিনা সেটা তো জানি না। হুম। কিন্তু ওই মুহূর্তের জন্য মাপ করছে। আচ্ছা। ওই মুহূর্তের জন্য মাপ করার পরে আমরা ওদের ঘরে গেলাম। ওটা বড় ঘর বলতাম আরকি। হুম, আর আমরা যে ঘরে থাকতাম সেটাকে ছোট ঘর বলতাম। জি। যেহেতু মুরুব্বিরা থাকে তাই বড় ঘর বলা হতো আরকি। হুম, হুম, পরে আমাদেরকে খাবার দিল, খাইলাম। বিভিন্ন মানুষ আসে আমাকে দেখতে। হুম, আশেপাশে সবাই আসে আমাকে দেখতে আসে। দেখে আর বলে, "এই কি আছিস? কেমন আছিস? নাকে ফুল নাই কেন? এটা নাই কেন? ওটা নাই কেন?" তো সব হবে আস্তে, আস্তে। আচ্ছা। ৩ দিন থাকার পর ৩ দিনের ওদের বাসায় যখন গেছি, আমার যে সালোয়ার কামিজগুলো নিয়ে গেছি, হুম, আমাকে একটাও পড়তে দেয় নাই ওর বাবা। কেন? ওর বাবা খুবই রক্ষণশীল। হুম, হুম, ওর বোনদেরকে কাউকে পড়াশোনা করায় নাই। ইভেন শুধু ছেলেটাকে পড়াশোনা করাইছে। ওর বড় ৩ বোন। কোন বোনকে পড়াশোনা করে না। ওরা কি করত? ছাগল পালতো। হুম, হ্যাঁ? শাড়ি পরতো। হুম, ওদের বিয়ে হয়ে গেছে তখন, আমার বিয়ের আগেই। হ্যাঁ? কিন্তু আমাকে সালোয়ার কামিজ পরতে দিবে না। তখন আমি কি পরবো? আমি তো বড় হইছি সালোয়ার কামিজ পরে। ওরা বলত এটা শয়তানের পোশাক। হুম, তখনকার দিনে আমাদের গ্রামে সেটাকে বলত শয়তানের পোশাক। সালোয়ার কামিজ পরা যাবে না। ওর মা কি করলো? মোটা পাড়ের কাপড় আমাকে বের করে দিল। হুম, হ্যাঁ? তারপরে ওইখানে ছিল একদম নরমাল পেটিকোট। এখন কুচি করা। জি। এখন তো সসার পেটিকোট। কিন্তু তখন ছিল ওর কুচি করা পেটিকোট। ওই পেটিকোট দিল। আমি এগুলা নিয়ে হা করে বসে আছি। আমি কিভাবে পড়বো? আমি শাড়িই পড়তে জানি না। আমি কিভাবে পড়বো? বসে আছি। তারপরে ওর বোন জামাই ২ টা ব্লাউজ সেলাই করে এনে দিল হুম, আমাকে। ওর বোন জামাই ছিল একটা দর্জি। আচ্ছা। ২ টা কাপড় বের করে দিল, ২ টা পেটিকোট বের করে দিল, ২ টা ব্লাউজ এনে দিল আমাকে। পরে পাশের বাড়ির আমার এক ভাবি এসে আমাকে শাড়িটা পরায় দিল। হুম, বলল যে, "তুই এইভাবে, এইভাবে পড়বি।" শাড়ি পরে বের হলাম ঠিকই, কিন্তু নিজেকে কেমন জানি বয়স্ক, বয়স্ক বুড়ি, বুড়ি হুম। লাগতেছে। অনভ্যাস। তখন আর ভাল লাগতেছে না। সেটাই। বুড়ি, বুড়ি লাগতেছে। ওর মা দিল আমাকে রান্না করতে। হুম, আমি তো রান্নার জানি না। জি। আমার বাবার বাসায় থাকতে আমি উল্টা হাতে ঘরটা ঝাড়ু দেই নাই। হুম, এরকম অবস্থা। এখন আমি কি করে রান্না করব? ভাত যে কখন আ ছিটে, মানে হয় সেটা আমি জানি না। হুম, তারপরে দিছে আমাকে ভর্তা তেলে দিতে। শুটকির ভর্তা তেলে দিতে। হুম, তা আমি শুটকির ভর্তা কিভাবে তেলে দেয় সেটাও আমি জানি না। পরে পাশের বাড়ির ভাবিরে ডাকলাম। উনি বলল যে, "তুই এইভাবে, এইভাবে বসা।" ভাতটা দেখাই দিল, কতটুকু পানি দিব, কখন মার গালবো। উনি বসে থেকে আমাকে ভাত রান্না শিখাইছে। আচ্ছা। শিখায় তারপর ভর্তাটা তেলে দেওয়া শিখাইছে। বলে যে, "আগে একটু পেঁয়াজ কাট, পেঁয়াজ কেটে পেঁয়াজটা দে তেলের মধ্যে। তারপরে শুটকিটা দে, তারপরে কাঁচামরিচ দে, তারপরে সবজিগুলো দে। হ্যাঁ? দেখবি পানি দিবি না। কষাইতে, কষাইতে যখন দেখবি যে লালচে, লালচে হয়ে আসছে, দেখবি যে হয়ে গেছে।" মজার একটা কাহিনী হচ্ছে, যখন আমাকে ওই শাক ভাজি করতে দিচ্ছে। জি। আমাদের কলুই শাক হুম, যেটাকে বলে আরকি। এই কলুই শাক যে ধুইতে হয় না সেটা আমি জানি না। হুম। কারণ আমি তো কখনো রান্নাই করিনি। কলুই শাক যে ধুইতে হয় না আমি না জানি না। ধুয়ে আপনি রান্না করে ফেললেন? না, না ধুইতে হয় না সেটা। ও আচ্ছা ধুইতে হয় না? ধুইতে হয় না। বাবা আমার তো জানার কথা। হ্যাঁ, যাই হোক ঠিকই আছে। ধুইতে হয় না আরকি। ধুইলে ওইটা থেকে প্রচুর পানি উঠে। সে পানিটা হুম, শুকায় না। আচ্ছা। আর লাল হয়ে যায় শাকটা। হুম, পরে আমি ভালো করে ধুইছি হুম। শাকটাকে। ধুয়ে ২-৩ ধোয়া দিয়ে যখন ভাজি করতে গেছি, এখন দেখি খালি নিচ থেকে খালি পানি উঠে, পানি উঠে আর পানি উঠে। আর জাল দিতেই থাকি, পানি আর শুকায় না। আর শাক গেছে গা লাল হয়ে। আচ্ছা। পরে ওই আপাকে ডাকলাম। আপাকে ডাকার পর বলল, "আরে বোকা!
এই শাক তো এইভাবে রান্না করে না। আমি তো জানি না কিভাবে রান্না করব। পরে উনি দেখায় দিল। আমি ভাতের মাড় গালতে গিয়ে যে কয়বার আমার হাত পুড়ছি হুম, তার কোনো ঠিক ঠিক ঠিকানাই ঠিকানা নাই। নাই। ওকে। মানে বেশ ভালোই কাটছে সময়, না? হ্যাঁ, খুব ভালোই কাটছে। আচ্ছা, বললেন যে ৩ বাড়ি পরে হচ্ছে আপনার মা-বাবার বাড়ি। হ্যাঁ। তা এর মধ্যে কি উনাদের সাথে দেখা কথা হয় নাই? না, কারো সাথে দেখা হয়নি, কারো সাথে কথা হয়নি। আমার বোনেরা, ভাইয়েরা কেউ আমাদের এই বাসায় আসতেন না। মানে এই ফ্যামিলি মেনে নিলেও আপনার ফ্যামিলি মানেননি। মানেননি। ওকে। ফ্যামিলি মেম্বার মানেনি। পরে ওদের বাসায় থাকতেছি। ৬ মাস থাকার পর আমার শ্বশুরটা মারা গেছেন। আচ্ছা। শ্বশুর মারা গেছেন। তখন থেকে আমার হাসব্যান্ডের মানে চেহারাটা কেমন যেন পাল্টে যাচ্ছে। হুম, হ্যাঁ? ও আর আগের মতো আমার কেয়ার করে না, আগের মতো নাই। তবে মাঝখানে একটা মজার ঘটনা ঘটছে। তখন আমার শ্বশুর আছেন। হুম, আমাদের গ্রামে ওই সময়ে ৪ টা বিয়ে হইছে। হুম। কার বউকে কে কত দামে শাড়ি দিবে, কে কেমন সুন্দর শাড়ি দিবে একটা যেমন প্রতিযোগিতা লেগে গেছে। আচ্ছা। পরে আমার হাসব্যান্ড আমাকে একটা জামদানি শাড়ি দিছিল অ্যাশ কালারের। হুম, খুবই সুন্দর। আচ্ছা। লাল পাড়ে অ্যাশ কালারের শাড়ি খুবই সুন্দর। ঐদিন ও ঈদে গেছে। ঈদে যাওয়ার পর ওই আমার শাশুড়ির জন্য, আমার জন্য আর আমার শ্বশুরের জন্য হুম, কয়েকটা তালের বিচি, তারপর ডিম ভাজা, হুম। যে ডিম ভুনা ভুনা করে না? জি। ঐরকম আরকি। কয়েকটা নিয়ে আসছে। আমি আমার শ্বশুর-শাশুড়ির সাথে বসে আছি। বসে আছি। পরে ও বাবাকে দিল, মাকে দিল। হুম, দেওয়ার পর আমাকে একটু করে ইশারা দিল। আচ্ছা। যাতে আমি উঠে আসি। যাতে আমি উঠে আসি, হুম, হুম, আমাকে যাতে দিতে পারে। তার মানে ওর ইচ্ছে হলো আমরা দুজনে বসে একসাথে খাবো আরকি। আচ্ছা। পরে আমি উঠে আসলাম। উঠে আসার পর আমাদের ঘরে বসে আমি একটা তালের বিচি খাইছি আর ডিমটা হাতে নিছি। হুম, তখন আমার শাশুড়ি ডাকাডাকি শুরু করছে। "এই তুমি ঘরে কি করো? এতক্ষণ কি করো? এদিকে আসো না, এদিকে আসো না।" আমার ঘরে ওই খাটটা ছাড়া আমরা যে শুই, হুম, এছাড়া আর কিচ্ছু নাই। কোনো ফার্নিচার, কোনো আসবাব কিছু নাই। আচ্ছা। আর আমাদের ঘরে মাঝখানটা ছিল একটা পার্টিশন। হুম, ওই পাশে ছিল আমার শ্বশুর দুধ খাওয়ার জন্য একটা গাবি পালতেন। ওকে। হুম, গাভীর যে আপনি বুঝবেন কিনা আমি জানি না। গাভীর যে গোবর হয় ওগুলা দিয়ে আমরা তখন তৈরি করতাম। লাকড়ির মতো আরকি। হুম, মুটটা বলে আরকি। ওগুলা তৈরি করতাম, ওগুলা দিয়ে আমরা রান্না করতাম। হুম, গোহি যেটা বলে আরকি। আচ্ছা। আমি করলাম কি ওই ডিম, তালের বিচি ওই গহির ইয়েতে নিয়া লুকায় রাখলাম। ওকে। যাতে না দেখে। তো লুকায় যে রাখছি শুয়ে। আমার আর মনে নাই। হুম। ৩ দিন পর আমি যখন ওই পাশে গেছি, এমন পচা দুর্গন্ধ, মানে আমি টিকতে পারছি না। আচ্ছা। পরে গিয়ে ওগুলা নিয়ে দৌড়ায় নিয়ে টয়লেটে ফেলে দিছি। পরে শাশুড়ি আস্তে, আস্তে আমাকে নির্যাতন শুরু করল। মানে শ্বশুর মারা যাওয়ার পর আরকি, তাই হ্যাঁ, তো? শ্বশুর মারা যাওয়ার পর থেকে শাশুড়ি নির্যাতন শুরু করলো। আর স্বামীটাও কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম, রাতের পর রাত বাইরে থাকে। কোনো রাত্রে গভীর রাত্রে বাসায় ফিরে, আর কোনো রাত্রে ফিরেই না। হুম, আমি কি করব দিশাই পাই না। আর ওর মা আমাকে ওর পাশাপাশি বোনদের বিয়ে হইছে। বোনদের বাসায় পাঠায় আমাকে কাজ করার জন্য। আচ্ছা। আ বাড়িতে তো কোনো কাজ নাই। কেউ গৃহস্থ করে না। ওর বোনেরা ধান, পাট, তারপরে অ্যা মূলার দানা, হুম, সরিষা এগুলা কাজ করে। হুম, আর এক বোন জামাই করে ওই যে ইয়ের কাজ, সেলাইয়ের কাজ। জি। তো আমি আবার টুকটাক নিজে ইচ্ছা করেই সেলাইয়ের কাজ কিছু, কিছু পারতাম। হুম, তো যখন ওদের ধান আসে তখন ওদের বাড়িতে পাঠায় ওর মা আমাকে ধান নিয়ে দিতে। তারপর ওর বোনের বাসায় যখন ঈদ আসে তখন ওর বোনের বাসায় পাঠায় হাতে সেলাই কাজ করে দিতে কাপড়ের। এই জিনিসগুলো আমার বাবা-মা দেখতে পারে না। হুম। হ্যাঁ? ওরা খুব কষ্ট পায়। ওই যে বড় বোনের বাড়িতে যখন ধান নিতে যেতাম তখন আমার পাশাপাশি আমার বাবার বাসা। ওই বাসা থেকে সরাসরি আমাকে দেখা যেত। গ্রামের বাড়ি তো। পরে আমার বাবা এদিক দিয়ে বেড়া দিল। যাতে আমাকে দেখতে না হয়। আমাকে যাতে বাসা থেকে দেখা না যায়। আমি যতটুকু কষ্ট পাচ্ছি অন্যের বাড়িতে কাজ করে, হুম, তার চাইতে বেশি কষ্ট পাচ্ছে আমার মা, বাবা, ভাই-বোনেরা। হুম, কারণ ওরা জানে আমি কখনোই উল্টা হাতে ঘরটাও ঝাড়ু দিই নাই হুম। বাসায়। তো আমি যখন মানুষের বাসায় কাজ করছি, নিজের বাসার কাজ রাইখা, তখন ওনারা খুব কষ্ট পেতেন। ওনারা তো জানতেন, মানে আপনার সাথে যোগাযোগ না রাখলেও হ্যাঁ, দেখতে পেতেন। দেখতে ওই পেতেন। ওই পাশের বাড়িতে বোনের বাড়িতে যখন যেতাম আমার মাদের বাড়ি থেকে দেখা যেত সরাসরি। এই কয়েক মাসে কি কোন ধরনের যোগাযোগই হয়নি? না, কোনো যোগাযোগই হয়নি। আচ্ছা। পরে আবার বাসা থেকে ওই গোবর আমাকে মাথায় করে নিয়ে পুকুর পাড়ে নিয়ে ই ই তৈরি করতে হইতো। হ্যাঁ? ওইটা যখন আমাকে পুকুর পাড় থেকে দেখা না যায়, আমার বাবা ওই দিক দিয়েও বেড়া দিলেন। যাতে আমাকে দেখা না যায়। আমি বুঝতে পারছি যে উনারা কতটা কষ্ট পেয়েছে। প্রিয় শ্রোতা, এই জায়গাটায় একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই। শুরুর দিকে যেটা শুনেছি, ও একটা ভালো ফ্যামিলি থেকে আসছে, একটা সম্ভ্রান্ত ফ্যামিলি। এবং যেই ফ্যামিলি শিক্ষার প্রতি যথেষ্ট অনুরক্ত ছিল। ওর বাবা বেসিক্যালি। মানে ও আদরেই বড় হচ্ছিল, ফ্যামিলির কোন ধরনের অনাদর ওর প্রতি ছিল না।
পড়াশোনাও করছিল, বাড়িও পালালো, সবগুলি জানেন আপনারা। এবং এর পরিণতি কি হলো এখন দেখুন, যে ওর নিজের স্বামীর বোনের বাসায় কাজ করতে হচ্ছে এবং গোবর মাথায় নিয়ে তাকে কাজ করতে হচ্ছে। ওর যতটা কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ওর ফ্যামিলির। কারণ আপনারা দেখলেন যে বেড়া টেনে দিচ্ছে ওর বাবা। নিজের মেয়ের এই পরিণতি দেখতে সেরকম একটা ফ্যামিলি কখনোই পারবে না যারা তার মেয়েকে অনেক আদরের মধ্যে দিয়ে বড় করেছে। প্রিয় শ্রোতা, এগুলো সবই আপনারা শুনছেন। তারপরেও এই জায়গাটা আমি একটু হাইলাইট করলাম, আপনাকে একটু মনে করিয়ে দিলাম। ওকে মিথিলা, তারপর কি করলেন আপনি? তো আমি খালি চিন্তা করি যে মানুষের বাসায় কাজ করতেছি, আমি কিভাবে এখান থেকে উত্তরণ পাবো? হুম। হ্যাঁ, মানুষের বাসায় কাজ করলে তো আমার হবে না। তখন আমার হাসব্যান্ড যখন রাত্রে বাড়িতে না ফিরে, আমি করি কি, ওর যেই পুরাতন বইগুলো আছে 9-10 এর বইগুলা বসে, বসে পড়তে থাকি। আচ্ছা। আমি যখন রাতের পর রাত বই পড়ি, তখন ওর মা আমাকে বকা দিত। বলতো, "রাতে বাতি জ্বালায় রাখো কেন?" তখন বিদ্যুৎ ছিল না। খুব বকতো, "তুমি কেন বাতি জ্বালায় রাখো?" আমি করতাম কি, গ্রামের বাড়ি তো সন্ধ্যার সময় খাইয়া শুয়ে পড়ত। হুম। ওর মা যতক্ষণ না শুইত ততক্ষণ হারিকেনটা একদম কমাইয়া খাটের নিচে রাইখা দিতাম। আচ্ছা। ওর মা যখন দেখতাম যে ঘুমায়ে পড়ছে, তখন আমি উঠতাম। উঠে হারিকেনটা জ্বালায় বসে, বসে অঙ্ক পড়তাম, ইংরেজি পড়তাম। মানে পড়ার মধ্যে থাকতাম যাতে আমার সময়টা কাটে। জি। এভাবে করতে, করতে ৪-৫ মাস, ৬ মাস চলে গেল। আমি আর সহ্য করতে পারি না। ওর মা বিভিন্ন বাসায় পাঠায়, মরিচ পিষতে বলে, তারপরে গোবর ঘাঁটতে বলে। এগুলো আমি কন্টিনিউ করছি। বাবা-মার কাছ থেকে কোনো যোগাযোগ পাচ্ছি না। স্বামী এরকম করে অবহেলা করে রাতের পর রাত বাইরে থাকে। আমি কেমন যেন হয়ে যাচ্ছি। পরে আমার ছোট বোনকে, পাশের বাড়ির এক ছোট ভাইকে দিয়ে বললাম, আমার ছোট বোনটাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। ওরা কেউ আসে না আমাদের বাসায়। হুম। ও আসার আগেই আমি পলিথিন ব্যাগে আমার সেই আগের সালোয়ার কামিজগুলো ভরছি। জি। ওরে বলছি কি যে, "পলিথিনটা ধর, আমি তোদের বাসায় চলে যাব।" হুম। বলছে কয়, "না, আমি নিতে পারব না। আমি যদি নেই, বাবা-মা আমাকে বকা দিবে। আমি আপনাকে নিতে পারব না।" বলছে, "তুই আমাকে নিস না। শুধু ব্যাগটা হাতে রাখ। আমার সামনে থাক।" পরে ওরে বুঝাইতে, বুঝাইতে ও একটা ধরলো। ধরার পর ওর সাথে ওই বাড়িতে গেলাম। কিন্তু কেউ আমার সাথে কথা বলে না। আমার বাবা না, আমার মা না, আমার ভাই-বোনেরা কেউ আমার সাথে কথা বলে না। যে বাড়িতে কথা কেউ না বলে সে বাড়ি থেকে থাকা যায়? না, সেটা সম্ভব নয়। এই বাড়ি থেকে কষ্ট পেয়ে ওই বাড়িতে চলে গেলেন। হ্যাঁ, ওই বাড়িতে নিজের মা-বাবা কথা বলছে না। কেউ এটা আমার কিন্তু সাথে কথা বলে না। শুধু খাবারের সময় আমার মা বলে যে, "ভাত খেয়ে যা।" আচ্ছা, এটা আরো কষ্টের কিন্তু, তাই না? হ্যাঁ, নিজের মা-বাবা যদি আদর না করে, এটা কথা অনেক না কষ্টের। বলে, বোনেরা, ভাইয়েরা যদি কেউ কথা না বলে, আপনজনেরা তখন কেমন লাগে? এবং আপনার বয়সও অনেক কম তখন। তখন ১৫ বৎসর। ১৫ বছরের একটা নাবালক আরকি। হ্যাঁ, একটা মানুষ যদি বয়স হয়, বুঝতে পারার ক্ষমতা জন্মে, তাহলে হয়তো সে ট্যাকেল করে নিতে পারে। কিন্তু ওই বয়স হচ্ছে স্নেহ পাবার, আদর পাবার বয়স। কিন্তু কত কিছু পরে করে ফেলেছে। হ্যাঁ। এক রাত্রে আমি শুনি বাবা মাকে বলতেছে যে, "ওরে আবার পড়তে বলো।" আচ্ছা। আমার বাবার ইচ্ছা ছিলেন আমাকে ডাক্তার বানাবে। হুম। হ্যাঁ, উনি পড়াশোনার দিকে খুবই আগ্রহী ছিলেন। আমরা যখন পড়াশোনা করি, তখন গ্রামে কোনো মেয়ে মানুষ পড়াশোনা করে না। হুম। মেয়েদেরকে পড়াশোনা করাতে দেয় না আরকি তখন। আচ্ছা। একটা কুসংস্কার ছিল আরকি। হুম। তখন বাবা মাকে বলতেছে যে, "ওকে আবার পড়তে বলো।" আমি কথাটা শুনছি রাতের বেলা। হুম। শুনে সকালবেলা ওদের বাসায় আবার গেছি। গিয়ে ওর সব পুরাতন বইগুলো নিয়ে আসছি। হুম। নিয়ে এসে স্কুলে গেছি। আমার টিচার আমাকে খুব আদর করতেন। হুম। কারণ আমি ছাত্রী হিসেবে খুব ভালো ছিলাম। আচ্ছা। আমার বিয়ে হওয়াতে আমার অনেক টিচার খুব কষ্ট পাইছেন। পড়ালে স্কুলে গিয়া তখন টেস্ট পরীক্ষার মাত্র ৩ মাস বাকি আছে। হুম। স্যারদের সাথে কথা বললাম যে আমি প্রাইভেট পড়বো ইংরেজি এবং গণিত। তখন ২ টা টিচার আমাকে ঠিক করে দিলেন, আমার হেডমাস্টার। এর পরের দিন থেকে আমি প্রাইভেট পড়বো। ২-৩ দিন স্কুলে যাওয়ার পর আমার হাসব্যান্ড গিয়ে ওই টিচারদেরকে নাকি না করছে যে আমাকে যাতে পড়াশোনা না করায়। ওকে। পরে আমার টিচাররা একদিন বোর্ড মিটিং বসছে অফিসে। হুম। লাইব্রেরিতে বসে পরে আমাকে ডাকায় নিছে। বলল, "মিথিলা, তুমি কি পড়তে চাও? সত্যি পরীক্ষা দিবা?" আমি কই, "জি স্যার, আমি পরীক্ষা দিব।" কয়, তুমি যদি রাজি থাকো এবং তুমি যদি পড়াশোনা করতে চাও, তাহলে যত বাধাই আসুক, হ্যাঁ? আমরা মানব না। আমি কই, "স্যার, এই কথাটা কেন? বাধা কেন?" বলে যে, "তোমার স্বামী এসে আমাদেরকে থ্রেট দিছে যাতে হুম। আমরা তোমাকে না পড়াই।" আচ্ছা। হ্যাঁ। বলছি, "স্যার, একবার নিজের ইচ্ছাতে বিয়ে করছি, বাবা-মাকে অনেক কষ্ট দিছি। আর আমি কষ্ট দিতে চাই না। আমার বাবার ইচ্ছা আমি পড়াশোনা করে আমি পড়াশোনা করব।" পরে এসএসসি পরীক্ষা দিলাম। আমার বাবা আমার খাতা কলম সবকিছু আমার বাবা দিতেন। হুম।
আমার স্বামী আমাকে কিছুই দেননি। একটা কলম কেনার জন্য ৩ টা টাকাও দেননি। আচ্ছা। কিন্তু কয়েক মাস যাওয়ার পরে ও আবার আমাদের বাসার আশেপাশ দিয়ে ঘুরঘুর করতে থাকতো। কিন্তু এটা আমার বাবা-মা কেউ পছন্দ করতেন না। আপনি যে ওই বাড়ি থেকে চলে আসলেন, তারপরে ওকে একবারও আসেনি এখান থেকে আপনাকে নিয়ে যেতে, বা আপনার শাশুড়িও কোনো খোঁজখবর না, করেনি? আমার শাশুড়ি খোঁজখবর নেয়নি। আচ্ছা, তাহলে কেন আপনার স্বামী মানে দূর থেকে আপনার পড়াশোনা করতে পারবেন না, বা আপনার স্বাধীনতা আপনি পাবেন না, এগুলো কেন আপনি হস্তক্ষেপ করছিল? ও বলছিল ওর ফ্রেন্ড সার্কেল নাকি ওকে বলছিল যে, "এই মেয়ে যেরকম দেখতে আর এ যদি এসএসসি পাস করে ও তোর কাছে আর কখনোই ফিরে আসবে না।" আচ্ছা, এই হ্যাঁ, সিকিউরিটি থেকে। এই ভয়টা ওর ভিতরে কাজ করতো জি। আরকি যে আমি আর কখনো ওর কাছে ফিরে যাব না। হুম। পরে ও বাধা দিত। আমার বাবা যখন আমাকে কলম কেনার, বই কেনার, খাতা কেনার টাকা দিতেন, আমি ওই টাকা থেকে একটু, একটু করে জমাতাম। ও আমাদের বাসার পাশে ঘুরঘুর করত। এটা আমার বাবা-মা পছন্দ করত না বলে ওই জমানো টাকা থেকে ওকে আমি টাকা দিতাম। বলতাম যে, "তুমি আমার জন্য একটা নারকেল তেলের বোতল, একটা সুনু, হ্যাঁ, ২ টো সাবান নিয়ে এসো। তোমার হাতে যদি এটা দেখে হয়তো ওরা রাগ করবে না। তুমি নিয়ে এসো।" যে নিজের স্বামী নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু টাকাটা তো আপনি আমি দিচ্ছেন। টাকাটা দিতাম। ওর তো কোনো উপার্জন ছিল না তখন। উপার্জন ছিল না। তারপরে আমি আমার মাকে শুধু আমার মা জানতেন আমি। আর সবার চোখের আড়ালে আবার রাতের বেলা ওর বাসায় চলে যেতাম। আচ্ছা। ওর বাসায় চলে যেতাম, ভোরবেলা চলে আসতাম। একদিন যখন আমার বাবা টের পাইলেন, তখন আবার বাবা বকাঝকা শুরু করলেন। এভাবে আমি এসএসসি পরীক্ষা দেই। হুম। দেওয়ার পর আমি পাস করি। আচ্ছা। তখনকার দিনে এখন যে এ গ্রেড, বি গ্রেড এগুলো ছিল না। হুম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমি হায়ার সেকেন্ড ডিভিশন পাই। বাহ! ভালো রেজাল্ট করে পাস করি। ভালো রেজাল্ট মাত্র করেছেন। টেস্টের আগে মাত্র ৩ মাস পড়ছি। আমি 9 এও পড়ি নাই, স্কুলে যাইনি, 10 ও স্কুলে যাইনি। সেই হিসেবে আপনি ভালো স্টুডেন্ট। কারণ আপনার মেন্টাল অনেক প্রেশার ছিল। হ্যাঁ। নিজের বাবা-মার কাছ থেকে, হাসব্যান্ডের কাছ থেকে সবকিছু মিলে ভালো একটা রেজাল্ট করেছেন আপনি। হ্যাঁ, কেউ তো আমার সাথে কথা বলতো না। আমি শুধু বই নিয়েই বসে থাকতাম। সারাক্ষণ বই নিয়ে বসে থাকতাম। রেজাল্ট করার পর আমার শাশুড়িকে রেজাল্টের মিষ্টি নিয়ে গেছি। হুম। উনি মিষ্টি ধরে না, খায় না। আচ্ছা। পরে আমার পাশের বাড়ির দাদি বলে যে, "তোমার বউ তো পাস করছে।" হুম, আমার শাশুড়ি বলে, "ওই যে ওদের বাসা থেকে ঝগড়া করে চলে আসছি।" হুম। তাই আমার শাশুড়ি বলে, "আমার যে বউ পড়ায়ও পাস, ঝগড়ায়ও পাস।" আচ্ছা। পরে এসএসসি রেজাল্ট আউট হওয়ার পর আমার মা-বাবার ইচ্ছা আমাকে নার্সিং এ ভর্তি করায় দিবে। আমি যাতে ও বাসায় আর না যাই। হুম, পরে নার্সিং এর ফর্ম বের হবে। আমার এক খালা ছিলেন। খালার না ঠিক বোনের মেয়ে ছিলেন নার্সিং এ পড়াশোনা করে। ওই খালার সাথে যোগাযোগ করি কবে ফর্ম বের হবে ওনারা সেই ঠিক করলেন। আমি আজকে যাব, কালকে যাব, পরশু যাব এরকম করতে, করতে ওই ডেটটা মানে ডেট চলে গেছে। আচ্ছা। আমার ইচ্ছা না আমি নার্সিং এ ভর্তি হই। হুম, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমি যদি নার্সিং এ ভর্তি হই তখন শহরে গিয়ে যদি আমার মতটা চেঞ্জ হয়ে যায়, হুম। আমি যদি আর কখনো ফেরত না আসতে চাই, তার জন্য আমি নার্সিং এ ভর্তি হইনি। কারণ আপনি নিজেই ভয় পাচ্ছিলেন। মানুষ তো আসলে মানুষের মন মানুষ পরিবর্তন হলে হ্যাঁ, মন একদমই সময় লাগে পরিবর্তন না। হতেই পারে পরিবেশের হুম। কারণে। তার জন্য আমি যাইনি। আবার ওদের বাসায় চলে গেছি। আচ্ছা। আমাদের মসজিদের হুজুরকে নিয়ে মা বলল হুজুরকে যে, "হুজুর ওকে নিয়ে দিয়ে আসেন। ওরা কেউ নিতে আসছে না। হুম। আর আমার বাবা তো দিবে না।" আচ্ছা, বাবা একদিন বাসায় নাই। আমি ওদের বাসায় চলে গেছি। আচ্ছা। ও ওর মাকে বুঝালো যে, "মা ২ দিন আগে পরে তো আসবেই। হুম। যেহেতু চলে আসছে থাক।" আচ্ছা। মানে মায়ের আপত্তি কি ছিল? মা কি চাচ্ছিল না আপনি ফিরে না, আসেন? ওর মা চায় না যে আমি ফেরত যাই। আচ্ছা। পরে ওদের বাসায় গেলাম। যাওয়ার পর আমাদের ওই এলাকায় সুপারভিশনে একজন লোক নিবে, হুম। মহিলা। ওকে, হ্যাঁ, একটা এনজিওতে ওকে। বাংলাদেশ। হুম, হুম, তো আমার এক চাচা ই অ্যা ই আনসার বিডিপিতে ছিলেন। হুম। ওই চাচা এসে আমার বলল কি যে, "ওখানে একটা লোক নিবে। তুমি কি চাকরি করবা?" আমি কইছি, "আমি করতে পারি।" আচ্ছা, একটা সুযোগ আসলো না। হ্যাঁ, চাকরিটা করতে পারে। এই মুহূর্তে আমরা একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। আ যেখানে শেষ করেছিলাম প্লিজ আপনি সেখান থেকে যদি শুরু করতেন। পরে চাকরির যে অফারটা আসলো আমি চাকরি করার জন্য রাজি হলাম। কিন্তু আমার শাশুড়ি, আমার স্বামী আমাকে চাকরি করতে দিবে না। স্বামীও দিবে না নাকি? না, দিবে না। কিন্তু স্বামী, ও আচ্ছা। মেয়েদের হুম, চাকরি করা ঠিক না। জি। সংসারে মেয়েদের চাকরি করা ঠিক না। মেয়েরা বাসায় থাকবে। হুম, আমাকে চাকরি করতে দিবে না। আমি বললাম যে, "আমি ইন্টারভিউ দেই। হুম, ইন্টারভিউ দিলে তো আর চাকরি হয় না। হুম। আগে দেখি পারি কিনা।" তো অনেক রিকোয়েস্ট করার পর বাসা থেকে বের হলাম আমার ওই চাচার সাথে। পরে যাওয়ার পরে আমরা ৫ জন ইন্টারভিউ দিলাম। আচ্ছা। ইন্টারভিউতে ভাগ্যক্রমে আমিই সিলেক্ট হলাম। হুম, হুম। খুব ভালো লাগলো যে ৫ জনের মধ্যে আমি কিভাবে সিলেক্ট হলাম। পরে বাসায় আসলাম, বাসায় এসে বললাম। কিন্তু ওরা কেউ খুশি না। আচ্ছা। কিন্তু আমার মা-বাবা খুশি। হুম, আমার চাকরির কথা শুনে। উনারা খুব খুশি হলেন। আর আমার শাশুড়ি, স্বামী কেউ খুশি হলেন না। হুম, কিন্তু বিপত্তি গেল আরেক জায়গায়। আমি যখন চাকরিতে যাব আমার
5 জন কর্মী ছিলেন। আর আমি ছিলাম সুপারভিশনের দায়িত্বে। ৫ টা কর্মীর বাড়ি আমার বাড়ি থেকে প্রত্যেকটা কর্মীর বাড়ি কমপক্ষে মাইল ৩ হুম, দূরে। তখন রিক্সা, ভ্যান, গাড়ি কিছুই ছিল না। এবং সংসারের সব কাজ করে রেখে তারপর আমাকে বের হতে হতো। হুম। আমার শাশুড়ি আমার কোনো কাজেই সাহায্য করতেন না। আমি চাকরি করি কেন? তার জন্য উনি আমাকে কোনো কাজে সাহায্য করবেন না। আচ্ছা। আমার স্বামীকেও কোনো কথা বলতে পারি না। পরে আমি প্রতিদিন আমাকে কমপক্ষে ৩ থেকে ৪ মাইল, ৪ থেকে ৫ মাইল, ৬ মাইল হাঁটতে হতো। হুম, এক কর্মীর বাড়িতে কাজ দেখার আচ্ছা। জন্য। আমি হাঁটতে, হাঁটতে ৩ মাসের মধ্যে ৩ বার গেছি চাকরি ছেড়ে দিতে। হুম, পরে আমাদের থানা অর্গানাইজার বলে, "দেখেন মিথিলা, চাকরি কেউ পায় না আর আপনি পাইছেন। ছাড়বেন কেন? একটু কষ্ট করে দেখেন, দেখবেন যে আপনার ভালো লাগবে।" হুম। আমার সারাদিন চাকরি করতে হয়। রাতের বেলা বাসায় এসে মরিচ পিষে রাখতে হয়। আবার তরকারি কেটে আইসা বিকেল বেলা রান্না করতে হয়। কিন্তু এগুলা আমার মানে একদম খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিল আরকি। মানে বাইরেও পরিশ্রম, ঘরে হ্যাঁ, এসেও সংসার হ্যাঁ, সামলানো। সামলানো। ইটস টাফ। হ্যাঁ, খুব বেশি পরিশ্রম হচ্ছিল। তারপরও রাতে যখন মরিচ পিষে রাখতাম শাশুড়ি বলত যে, মরিচ তো তখন ফ্রিজ ছিল না। মরিচের লবণ দিয়ে আমরা রেখে দিতাম। আচ্ছা। লবণ দিয়ে বাটা মরিচের লবণ দিয়ে রাখলে ২-৩ দিন এমনিতেই ভালো থাকে। হুম, তো ওইভাবে রাখতাম। পরে শাশুড়ি বলত যে, "বাসি মরিচের তরকারি মজা না।" আচ্ছা। উনি চাইতো আমি প্রত্যেক রাত্রে বাইটা, বাইটা রান্না করি। কিন্তু সেটা তো আমার জন্য সম্ভব ছিল না। হুম, স্বামীকে বলতাম যে, "তুমি মরিচটা ভাঙ্গিয়ে দাও, তারপর হলুদটা ভাঙ্গিয়ে দাও।" ও দিত না। বলত, "চাকরি করো কেন? বাইটা খাও।" আর আমার শাশুড়ি আমাকে কখনো ভাত খেয়ে যেতে বলতেন না। রান্না করতাম কিন্তু আমি খেয়ে যেতে পারতাম না। কারণ বউ মানুষ তো আগে খাওয়া যায় না। শ্বশুর-শাশুড়ি বা স্বামীর রাইখা আগের ভাত খাওয়া নাকি অমঙ্গলের লক্ষণ। জি। গ্রামে বলত আরকি। তো আমি আগে ভাতটা খেতে পারতাম না। শাশুড়িও বলত না, "তুমি খাইয়া যাও।" আমি রাস্তায় বের হয়ে আমার এক দাদির দোকান ছিল। ওইখান থেকে ৳১.৫ দিয়ে একটা ভাটার বন নিতাম। ওই ভাটার বন রাস্তা দিয়ে খাইতে, খাইতে যেতাম। যখন রাস্তায় মানুষ দেখতাম তখন হাতটা লুকায়ে ফেলতাম কাপড়ের আড়ালে যাতে কেউ দেখতে না পায়। এইভাবে আমি ৬ মাস চাকরি করছি। হুম, সকালবেলা না খেয়ে গিয়ে। পরে আস্তে, আস্তে শাশুড়িকে বললাম যে, "আমি ভাত খাইয়া যাই।" উনি খাও সেটাও বলত না, নাও করত না। ওরা আস্তে, আচ্ছা। আস্তে খাইয়া যাওয়া শুরু করলাম। ৬ মাস ৭ মাস চাকরি করার পর আমি প্রেগন্যান্ট হয়ে গেলাম। হুম, আমার তখন আরো খারাপ অবস্থা। একদিকে হাঁটা চলা, আরেকদিকে এই সংসারের অশান্তি। আমি আস্তে, 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 আস্তে দুর্বল হয়ে যেতে পারলাম। বিছানায় লেগে গেলাম। অসুস্থ ছিলাম প্রায় ১-১.৫ মাস। থাকার পর আস্তে, আস্তে আবার স্বাভাবিক হলাম। আমার যে আমি যে প্রেগন্যান্ট, আমার হুম, জন্য যে আলাদা একটা যত্ন নিতে হবে, জি। সেই খেয়ালটা আমার শাশুড়িরও নাই, আমার স্বামীরও নাই। বিশেষ করে ওর পরিবারের কারোরই নাই। যে আমার জন্য একটা আলাদা যত্ন নিতে হবে। হুম, আমি একটা গর্ভবতী মা। কি খাইলে ভালো হবে, কি করলে কিছু হবে। ওদের কোনো কেয়ার নাই। আমি এভাবেই চলতে থাকলাম। নিজে, নিজে কাজ করতে থাকলাম। নিজে, নিজে এখন আর মরিচ পিষতে পারি না। নিজেই ভাঙ্গায় নিয়ে আসলাম। নিজের যেটা খাইতে মন চায় সেটা নিজেই বাজার করে নিয়ে আসি। হুম, আইসা এইরকম করি। ওই যে বিয়ের শুরুতে যে ঈদে আমার স্বামী আমাকে একটা শাড়ি দিছে। হুম। এরপরও আমাকে আর কোনো কিছুই কিনে দেয়নি। একটা শাড়ি বা একটা ব্লাউজ বা একটা থ্রি পিস কিছুই দেয়নি। আচ্ছা। আমি নিজে কামাই করে, করে এগুলা নিতে থাকলাম। আমার মেয়ে জন্ম হলো। কিন্তু সেখানেও আরেকটা বিপত্তি। আমি যেমন অনাদরে এই সংসার আছি, হুম, আমার মেয়েটাও অনাদরেই বড় হতে লাগলো। আচ্ছা। মনে হয় যে যদি ওই মুহূর্তে আমার মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে আমার ভাগ্যটা বুঝি আরেকটু পরিবর্তন হতো। কিন্তু সেটা হলো না। ভাগ্য আমার ঠিক আগের মতোই রয়ে গেল। আমার মেয়েটাও অনাদরে বড় হতে থাকলো। আমি যখন চাকরিতে যাই সকালবেলা আমার মেয়েটাকে আমার মা এবং বোনদের কাছে দিয়ে যাই। আচ্ছা। আমার বড় বোন তখন আমাদের বাসায় থাকতেন। কারণ উনার হাসব্যান্ড ছিল বিদেশ। উনি আমাদের বাসায় থাকতেন বেশিরভাগ সময়। উনি আমার মেয়েটাকে লালন-পালন করেছেন। আমার মা এবং আমার বোনেরা। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আরেকটু পড়াশোনা করব। হুম, পড়াশোনা করব। যে চাকরিটা করি সেই চাকরিতে মাত্র ৳১২০০। আচ্ছা। ৳১২০০ সংসার চলে না। আমি আর কি করতে পারি? স্বামী তো রোজগার করে না, কিছুই করে না, বেকার। আর কিভাবে কি কাজ করলে আমার সংসারটাকে আমি আরেকটু ভালোভাবে করতে পারি? মেয়ে যেহেতু হইছে অনেক খরচ, বাসায় রেখে যাই, দুধ লাগে, ফ্লাক্স লাগে, এটা সেটা অনেক কিছু লাগে। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই চাকরির পাশাপাশি যে পড়াশোনা করব এবং সেলাই কাজ করব। কিন্তু আমি যে একটা মেশিন কিনবো, সেই মেশিন কেনার মতো টাকা আমার কাছে নাই। তখন মাত্র ৳৩৬০০ একটা মেশিন। আচ্ছা। কিন্তু ৳৩৬০০ দিয়ে কেনার মতো সামর্থ্য আমার নাই। মানে আপনি তখন বেতন পাচ্ছিলেন যেটা মাত্র ৳১২০০। ৳১২০০ পাচ্ছেন। এটা ৳১২০০। দিয়ে কি সংসারেই বেশিরভাগটা ব্যয় করতেন না? পুরোটাই সংসারে ব্যয় করতাম।
আর তখন তো আমার গাড়ি ভাড়া লাগতো না, হুম, রিক্সা ভাড়া লাগতো না, আমার নিজের হাত খরচ কিছুই লাগতো না। জি। আমি পুরোটাই সংসারে ব্যয় করতাম। কিন্তু সেটাতেও হতো না। আমার চিন্তা আমি আর কিভাবে আমার ইনকাম বাড়াতে পারি। পরে আমি ওই কিস্তিতে একটা সেলাই মেশিন আনি। হুম, ৳৮০০ জমা দিয়ে বাটারফ্লাই থেকে একটা কিস্তিতে মেশিন আনি। সারাদিন চাকরি করতাম। রাতে সেলাই কাজ করতাম। হুম। করে আমি ৳২৭৫ করে কিস্তি দিতাম মাসে। আচ্ছা, মানে এটা কি সেলাইয়ের টাকা দিয়েই আপনি উপার্জন করতেন? হ্যাঁ, সেলাই করেই হ্যাঁ। উপার্জন সেলাই করতেন, করে না? আমি উপার্জন করতাম। সেলাই করতেন কি? মানে আশেপাশের মানুষের জন্য আশেপাশের মানুষের ব্লাউজ, পেটিকোট, সালোয়ার কামিজ এগুলো আমি সেলাই করতাম। এগুলো পারতেন আপনি? এগুলো পারি নাই আমি। কখনোই হাতে ধরে কেউ আমাকে শিখায় নাই। হুম। আমি নিজে আমার বড় বোন সেলাই কাজ করতেন, ওনাকে দেখতাম এবং নিজে বাসায় বসে পেপার কেটে আমি সেটা শিখছি। আচ্ছা, এটা কত বড় একটা সেলফ ইন্সপিরেশন এর ব্যাপার। এটা কিন্তু এত সহজ একটা কাজ নয়। সহজ একটা কাজ নয়। মানে এটা দিয়ে এটাই প্রমাণ হয় যে প্রয়োজনে মানুষ কিনে পারে। কে না পারে। হ্যাঁ, ঠিক তাই। আমি নিজে শিখে আর বোনকে দেখছি সেখানে তখন মাথায় একটা আইডিয়া ছিল। ওইখান থেকে আমি সেলাই কাজ করতাম। এবং প্রত্যেকটা মানুষ যারা আমার সেলাই করা ব্লাউজ পড়ছে, সালোয়ার কামিজ পড়ছে সবাই ওরা বলত যে, "না তোমার জামা কাপড় খুব ভালো হয়।" হুম। তো সেলাই কাজ করতাম। ওইখান থেকে আমি মেশিনের টাকাটা জমা দিতাম। আমার মেয়ের দুধ কিনতাম। এইসব করতাম। আচ্ছা, যেই সময়টায় মেয়ে হলো মানে ওই সময়টায় আপনার কিরকম যত্ন আপনি পেয়েছেন ফ্যামিলি থেকে, শাশুড়ির কাছ থেকে বা আমার শ্বশুর-শাশুড়ির কাছ শ্বশুর তো নাই সরি, শাশুড়ির কাছ থেকে বা ওর ফ্যামিলির কাছ থেকে আমি খুব একটা যত্ন পাইনি। ওই সময়টা ছিলেন কোথায়? নিজের মায়ের আমি কাছে? মায়ের কাছে ছিলাম। আচ্ছা। আমি আমার মায়ের কাছে ছিলাম। আমার বাচ্চাটা বাড়িতেই হইছে। নরমাল ভাবেই হইছে। আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি বাড়িতে থাকার পর ওদের কাছ থেকে আমি কোনো যত্ন পাইনি। আচ্ছা, এবং অপরিপক্ক বয়সে কিন্তু বাচ্চা হ্যাঁ, হয়েছে আপনার, না? বাচ্চাটা না বিয়ের ১৫ বৎসরে বিয়ে হইছে তো হুম। ১৯ বছরে গিয়ে বাচ্চা হইছে। আচ্ছা, তাও ৪ ঠিক বছর আছে। পর। তাও ঠিক আছে। ৪ বছর পর গিয়ে বাচ্চা হইছে। পরে চাকরি করতে যেতাম ওই যে বাবার বাড়িতে রেখে যেতাম হুম, মেয়েটাকে। জি। শাশুড়ি সারাদিনও আইসা দেখতো না যে মেয়েটাকে আমি এখানে রেখে যাচ্ছি। আচ্ছা। মা বলতো, "দেখ সারাদিন কেউ এসে একটা উকিও দিল না। তোর মেয়েটা কেমন আছে না আছে?" আমি কই, "মা যার কারো নাই তার আল্লাহ আছে। হুম, আর আপনার তো আছেনই, আপা আছে। আপনারা দেখবেন।" এভাবে আমি সেলাই কাজ করতেছি, মেয়ে মানুষ করতেছি, চাকরি করতেছি। পাশাপাশি সব কাজ করতেছি। তারপরও যেন সংসারের অভাব যেন দূর হয় না। হুম, মানুষের তো আশা থাকে একটু ভালো হইলে আরেকটু ভালো চায়, আরেকটু ভালো হইলে আরেকটু ভালো চায়। জি। আমি তো চাই সমাজের মধ্যে আমার মেয়েটা ভালোভাবে থাকুক। আমি যেভাবে বড় হয়েছি আমার বাবার সংসারে, আমার মেয়েটাকে আমি ওভাবেই বড় করতে চাই। ওর বাবার ইনকাম না থাকুক। আমি যাতে পারি। হুম। এইভাবে আমি চেষ্টা করতেছি। কিন্তু ওর বাবার ওইদিকে খেয়াল নাই। আমি টাকা দিলে বাজার করে, না দিলে নাই। যদি বলি এটা এনে দাও, টাকা দাও। যদি ততদিনে বলে তিনি কোন কাজকর্মে ঢোকেননি? না, ও কোনো কাজকর্মে ঢুকেনি। পড়াশোনা কি? পড়াশোনা ইন্টার পাস। ইন্টারমিডিয়েট পাস করেছেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে কাজকর্ম কেন ঢোকেননি? কাজকর্ম খুঁজছিলেন? কাজকর্ম খুঁজছিলেন কি এক বাপের এক ছেলে। হুম, ওর বাবা-মা ওকে আগে কাজ করায় নাই। হুম। না করাতে না একটা অলসতা চলে আসছে। আচ্ছা, এগুলোর একটা ব্যাপার কিন্তু আছে। আমার সমাজে অনেক মানুষের মধ্যেই দেখি যে অভাব, ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট নেই, তারপরে কিছু করবে না। হ্যাঁ, এটা একটা অভ্যাস বা স্বভাব। তো আমার মনে স্বভাব। হয় যে বেঁচে থাকতে হলে কাজ করতেই কাজ হবে। করতে হবে। কাজ ঠিক। ছাড়া মানুষ বাঁচতে পারবে না, না। কারণ মানুষ এই পৃথিবীতে আসছে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে কাজ করে কাজ। খেটে তুমি বাঁচো। খেটে তুমি বাঁচো। হ্যাঁ? তোমার জন্য কেউ নাই। হয়তোবা তোমার অঢেল আছে। যার প্রচুর আছে সেও কিন্তু কাজ করে। কাজ করে। আর কাজটাই মানুষের পরিচিতিটা দেয়। সেটাই। যে কাজ করবে তাকে সেভাবেই মানুষ মূল্যায়ন করে। মূল্যায়ন করবে। এমনও অনেকে বলে যে আমার প্রচুর টাকা থাকলে আমি অমুক জায়গায় ইনভেস্ট করতাম, আমি কিছু করতাম না। হ্যাঁ? কিন্তু তারপরেও কিছু না কিছু তার করতেই হতো। মেয়ে হওয়ার পর ওকে আমাদের বাবার জমিতে একটা দোকান দিয়ে দিলাম। হুম। যাতে সে কিছু করে খেতে পারে। কিন্তু ও দোকানে নিজে না বসে অন্য কাউকে বসায় রাখে। দোকানের টাকাটা কে দিল? আপনি? দোকানের টাকাটা আমিই জোগাড় করে দিলাম। আচ্ছা। দিয়ে ওকে বললাম যে কিছু কাজ করো, এই দোকানে বসো। মানে হুম, লাইব্রেরির মতো করে দিলাম আরকি। বই, খাতা, কলম থাকে, সেখানে কিছু বাচ্চাদের খাবার থাকে। কিন্তু ও ওইখানে বসাইয়া আরেকজনকে বসাইয়া হুম। ও মাঠে গিয়ে তাস পিটায়, পেপার পড়ে। ওর আবার পেপার পড়ার নেশা। ও অন্য জায়গায় গিয়ে পেপার পড়ে, নিজের দোকানে না বসে। আচ্ছা, এইভাবে দোকানটা লাঠে উঠল। ওকে। লাঠে উঠল। পরে সিদ্ধান্ত নিলাম যে এইগুলাতে কিছু হয় না। বাবা বলল যে, "তুমি তো পড়াশোনা করছো, দেখো সমাজের জন্য কিছু করতে পারো কিনা?" হুম, আমার চিন্তা ছিল আমি আগে থেকেই যে সমাজের জন্য কিছু করব, আমি কি করতে পারি? একটা স্কুল করব। ওকে। যাতে আমি মানুষকে পড়াতে পারি, শিক্ষা দিতে পারি। হুম, একদিন রাত্রে কথায় আমার স্বামী বলতেছে যে, "তোমাদের জমির ওখানে একটা সাইনবোর্ড দেখে আসলাম।" হুম। কি সাইনবোর্ড? মামনি কিন্ডারগার্টেন। আচ্ছা।
কে দিল? কই পাশের ওইখানকার নূর মোহাম্মদ দিয়েছে। হুম, আমি কই তুমি তো জানো যে আমি একটা কিন্ডারগার্টেন করার জন্য ইচ্ছা আছে। হুম। তো ওরা সাইনবোর্ড দিল আমাকে বলল না কেন? বলে কি সাইনবোর্ডটা তো ওরা আরো ১ সপ্তাহ আগে দিছে। আচ্ছা। আমি রাত ৮ঃ০০ বাজে যখন শুনছি ওই ৮ঃ০০ বাজেই আমি লাইট নিয়ে দৌড়ায় গেছি। আমার হুম, বাসা থেকে অনেকটা দূরে তারপর আমি দৌড়ে গেছি। আচ্ছা। যে দেখি ওরা কোথায় কি সাইনবোর্ড দিছে। হুম, গিয়ে দেখি যে সত্যি একটা সাইনবোর্ড মামনি কিন্ডারগার্টেন নামে একটা হুম, সাইনবোর্ড গাছে ঝুলতেছে। আচ্ছা। সারারাত আমার আর ঘুম হয় নাই। হুম, যে আমি তো একটা কিন্ডারগার্টেন দিব ভাবতেছি। হুম, এই মুহূর্তে আরেকটা কিন্ডারগার্টেনের নাম উঠে আসলো। আচ্ছা। আপনার মধ্যে ইন্সপিরেশন কোত্থেকে আসলো যে একটা কিন্ডারগার্টেন আপনি স্কুল দিবেন? আর সেটা আমি আমার বাবার কাছ থেকে উৎসাহ পেয়েছি। আচ্ছা। বাবা বলল যে সমাজের জন্য কিছু করো। হুম, নিজেরা পড়াশোনা করছো, দেখো মানুষের জন্য কিছু করতে পারো কিনা। হুম, হুম, সম্পূর্ণ উৎসাহটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। পরে ওই সকালবেলা উঠে ওই নূর মোহাম্মদের বাসায় চলে গেলাম। হুম, ও আমার ক্লাসমেট ছিল। ওকে তুই করে কথা বলি। বললাম যে, "যেহেতু তুই স্কুল করবি, হুম, আমাকেও পাশে রাখ। আচ্ছা। আমার তো ইচ্ছা আমি একটা স্কুল করব।" বলল যে, "আমার তো আরো ৩ টা পার্টনার আছে।" হুম, আমি বলি, "ঠিক আছে। আমি না হয় ৪ নাম্বার পার্টনার হলাম। ওকে। তো আমরা তো অনেক টাকা খরচ করছি। বেঞ্চ বানাইতে দিছি, স্কুল ঘর ভাড়া করছি। আমি কই, যত টাকা খরচ হয়েছে ৪ ভাগের ১ ভাগ আমি দিয়ে দিব। হুম, আমাকে পাশে রাখ।" বলে কি যে, "না, তোকে রাখা যাবে না।" ওইদিন আমি বাসায় এসে আর বসি নাই। হুম, সোজা আমার বড় বোনের বাসায় চলে গেছি। বলছি কি, "দুলাভাই, আমার হাতে একটা টাকাও নাই। হুম, আমি গাড়ি ভাড়া অন্যের কাছ থেকে ধার করে নিয়ে আসছি। আচ্ছা। আমি একটা স্কুল করব, টিন, কাঠ, বাঁশ যা লাগে সব আপনি দিবেন। হুম, যদি বলেন যে দিব, তাহলে আপনার বাসায় আমি বরখাটা খুলবো। আর যদি বলেন দিব না, আমি দাঁড়াবো না, আচ্ছা। চলে যাব।" আমার দুলাভাই খুব ভালো মানুষ। আমাদেরকে একদম ছোট বোনের মতো আদর করতেন। যেখানে যাহা লাগতো সব উনি দিতেন। পরে দুলাভাই বলল যে, "তুমি এত টেনশন করো না, বসো, খাও। তুমি যাওয়ার আগে তোমার মাল পৌঁছে যাবে।" আচ্ছা। তখন ছিল বর্ষা। পরে দুলাভাই আমি আসার আগেই ঠিক টিন, কাঠ, বাঁশ যা লাগে আরকি একটা ঘর তুলতে। হুম, হুম। তখন তো বিল্ডিং তো করার সামর্থ্য নাই। ওই ঘর তুলতে যা লাগে সব দুলাভাই করে পাঠায় দিলেন। আপনার আপন দুলাভাই? আমার আপন বড় দুলাভাই। আচ্ছা। তো ওগুলা নিয়ে আসলো। আসার পরে পরের দিনে আমি বাবাকে বললাম, বাবাই মিস্ত্রি ডাকলো। হুম। ডাইকা বাবার জমিতে আমাকে ঘর তুলে ও দিল। আচ্ছা, বাবার তো জমি ছিল অনেক। হ্যাঁ, বাবার জমিতে আমাকে ঘর তুলে দিল যাতে আমি ওখানে কিন্ডারগার্টেন করতে পারি। হুম, তো ঘর একদিক দিয়ে তোলা হচ্ছে, আরেক দিক দিয়ে বেঞ্চ বানাচ্ছি, আরেক দিক দিয়ে ছাত্রছাত্রী ভর্তি করতেছি। আচ্ছা, ছাত্রছাত্রী ভর্তি হচ্ছিল কেমন? ভর্তি হচ্ছিল খুব কম। মানুষ তো কিন্ডারগার্টেন সম্বন্ধে কিছুই জানে না হুম, তখন। আমি প্রতি রাত্রে সবার বাড়িতে যেতাম। আচ্ছা। গিয়ে বুঝাতাম যে প্রাইমারি স্কুলের পাশাপাশি যদি আপনি এই স্কুলে দেন, আপনার বাচ্চাদের পড়াশোনা খুব ভালো হবে। আমরা ভালোভাবে যত্ন নিব। জি। হ্যাঁ, আমাদের শুধু পড়াশোনাটাই ইচ্ছা না, এটা সমাজ সেবার জন্য আমরা করতেছি। হুম, আমরা নামমাত্র বেতনে মাত্র ৳৫০ বেতনে শুরু করেছি। আচ্ছা। হ্যাঁ, পরে অনেক স্টুডেন্ট ছিল। ১ম বর্ষে আমার ২৫০ স্টুডেন্ট হয়েছে। ২৫০ প্রচুর। হ্যাঁ, কিন্তু মানুষ কিন্তু কিন্ডারগার্টেন কি বুঝে না। হুম, ঝোঁকের মাথায় সব দিছে। পরে ২৫০ স্টুডেন্ট হয়ে গেছে। আমি শুরু করলাম। হুম, আমার ভাই, চাচাতো ভাই, আমার ছোট বোন, আমি, আমার ভাবি, মানে আমরা ফ্যামিলির মধ্যে ৫ জন হুম, টিচার। বাইরে থেকে আমার আর নিতে হয় নাই। ওরা ওদেরকে অল্প কিছু দিলেই ওরা আমাকে সাহায্য করছে। আচ্ছা। ১-১.৫ বছর আমি কিন্ডারগার্টেনটা এভাবে চালাইছি। ওকে। চালানোর পর এদিক দিয়ে সংসার, এদিকে চাকরি। আমি এখন আর সেলাই কাজটা করতে পারছি চাকরিও না। করছেন আপনি? হ্যাঁ, এবং কিন্ডারগার্টেন স্কুলটা যে আপনি দিলেন, হ্যাঁ, সেখানে জেনারেল পড়াশোনাগুলি আপাতত করানো হচ্ছিল না? হ্যাঁ, হ্যাঁ, এটার যে লাইসেন্স বা এটার রেজিস্ট্রেশন হ্যাঁ। এগুলো কি প্রসেস করেছিলেন? এগুলো পরে করছি আমি। পরে করছেন? ৩-৪ বছর চালানোর পর, আচ্ছা। পরে সেটা রেজিস্ট্রেশন আচ্ছা, করতে পরীক্ষাগুলো নিতেন কি আপনি অ্যাজ ইট ইজ? হ্যাঁ, আমাদের নিজেরাই প্রশ্ন করতাম, নিজেরাই পরীক্ষা নিতাম। ওভাবে আরকি বছরে ৬ টা পরীক্ষা নিতাম, ৩ টা টিউটোরিয়াল, ৩ টা পাবলিক। আচ্ছা। ওই হিসাবে পরীক্ষাগুলো নিতাম এবং নিজেরাই প্রশ্ন করতাম। সবকিছু নিজেদের মধ্যে আরকি। যাক, মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে এরকম একটা সেবামূলক একটা ইনিশিয়েটিভ বা পদক্ষেপ আপনি নিলেন। আপনাকে সম্মান জানাই। কারণ পড়াশোনা শেখানো, ধন্যবাদ। আপনি শিক্ষকতা করেছেন, শিক্ষকতা এখনো করছেন হয়তোবা, সেই হ্যাঁ, গল্পগুলোতে আসবো। কিন্তু এই মুহূর্তে যেখানে এসে আমরা থামলাম সেটা হচ্ছে আপনি স্কুল করে ফেললেন। জি। যেখানে আপনার কানাকড়িও নেই। এরকম একটা কথা আমি হ্যাঁ, বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ। তাই না? ঠিক কানাকড়ি নাই। কানাকড়ি নেই। চাকরি করছেন মাত্র ৳১২০০ বেতন। হ্যাঁ, হুম, এদিকে মেশিন কিনেছেন, সেলাই করে সেই মেশিনের কিস্তি টাকায় দিচ্ছেন। হ্যাঁ, স্বামী কিছু করে না। না, বাবা-মা আছে, বাবা-মা সাপোর্ট আপনাকে দিবে না। হ্যাঁ, দেয় হয়তোবা বা হয়তো হ্যাঁ, দিয়েছে। শাশুড়ি সাপোর্ট পাচ্ছেন না। না। আমি কথাগুলো বললাম কারণ এই সবকিছু মিলে যে একটা মানসিক অশান্তি, মানসিক স্ট্রেস আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে যে এরকম একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে, এটার একটা নিদর্শন কিন্তু আজকে আমাদের এই মিথিলা। এবং আরো কিছু আছে উনার জীবনে যে গল্পগুলো আমি বারবার বলছি যে শেষ পর্যন্ত শুনবেন। দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু থাকে প্রিয় শ্রোতা। দুঃখ কষ্ট ছাড়া কিন্তু একটা জীবন হয় না। শুধু একঘেয়েমি আনন্দই আপনি পাবেন সেটার মধ্যে কিন্তু একঘেয়েমি তো একটা ব্যাপার থাকবে। আপনি ওটাকেই আর ফিল করতে পারবেন না।
আবার যদি আপনি একঘেয়েমি কষ্টই ভোগ করেন তাহলে এটারও কেমন যেমন মূল্য নেই, ওটারও তেমন মূল্য নেই। দুটোর সংমিশ্রণই একটা জীবন। সো এই যে কষ্টের পরেও যে মেন্টালি এত কিছু করার যে সাহসটা উনি পেয়েছেন এবং আরো অনেক কিছু উনি করেছেন, যেগুলো আপনার সামনে আজকে আমরা উপস্থাপন করছি অনলি বিকজ অফ ইউ। আপনি এগুলো থেকে শিখবেন। একটা ছোট বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। কোথাও যাবেন না। ৪ মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। তারপরেই মিথিলাকে নিয়ে আবারও ফিরছি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আরজি সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 এফএম আপনি শুনছেন। মিথিলার জীবনের গল্পটা আপনি শুনছেন। অনেক অনেক ইন্সপায়ারিং একটা জীবনের গল্প শুনছেন এবং এই গল্পটা আপনার জীবনের উপরে পজিটিভলি অনেক অবদান রাখবে। কারণ এত কষ্ট সহ্য করার পরেও একটা মানুষ জীবনে কিছু করে বড় হওয়ার যে স্বপ্নটা দেখা সেটাই হারিয়ে ফেলে, যেটা মিথিলা হারায়নি। মিথিলার কাছে যাচ্ছে, বেশি কথা আমি বাড়াচ্ছি না। তারপরে মিথিলা যেখানে আমরা বিরতি নিয়েছিলাম তারপর থেকে প্লিজ। স্কুলটা যখন আমি করতেছি আমার স্টুডেন্ট বাড়তেছে আস্তে আস্তে, তারপরে কাজ চলতেছে, পাশাপাশি আমি চাকরি করতেছি। আর স্কুলটা মেনলি আমার ছোট বোন দেখাশোনা করতেন তখন। আমি তো সময় দিতে পারতাম না, আমার যেহেতু একটা চাকরি আছে, তারপরে সংসারে মেয়ে আছে। আমার মাথায় আরেকটা কাজ ঢুকলো, আমি কি করতে পারি? হুম, গ্রামের মানে যে বেকার মহিলাগুলো বসে থাকে তাদের জন্য আমি কি করতে পারি? জি, তখন আমার মাথায় আবার আরেকটা চিন্তা ঢুকলো যে এদিক দিয়ে স্কুল করতেছি, ওদিক দিয়ে আমি চাকরি করতেছি, কিন্তু আমি তো একটা সময় বেকার ছিলাম। হুম, বেকার মহিলাদের জন্য আমার কি করা যায়? হুম, তখন আমি চিন্তা করে দেখলাম যে আমারও যেমন কিছু ইনকাম হয় এবং মহিলারা যেন কিছু কাজ পায়। হুম, ঐরকম ভাবে আমি একটা কাজের চিন্তা করলাম। শেষে আমি গাউসিয়াতে আমার একটা ভাগ্নি জামার দোকান আছে। উনার সাথে যোগাযোগ করলাম। পরে বলল যে, "খালা, আপনি একটা কাজ করতে পারেন। এখান থেকে কিছু কাজ নিয়ে ওদেরকে দিতে পারেন।" সেটা কিরকম? বুটিক্স এর কাজ। ওকে, আমি গাউসিয়া থেকে ওই কাজ আনতাম। এনে জামার একটা ডিজাইন করে দিতাম। ডিজাইন যদি দোকানদার পছন্দ করত, সেই ডিজাইনটা আমি নিজে নিয়ে এসে কাপড় নিয়ে এসে নিজে ড্রেসিং করতাম। তারপর গ্রামের মহিলাদেরকে দিয়ে সে কাজ করাতাম। আচ্ছা, বড় ফ্রেমে। ফ্রেমটাও আমি ওদেরকে কিনে দিতাম। ওরা ওই যে আমার মতো যেমন মেশিনে আমি কিস্তিতে আনছি, ওদেরকে কিস্তিতে ওই ফ্রেমের দামটা শোধ করার সুযোগ দিতাম হুম, মহিলাদেরকে। মাত্র ৳৬০০ তখনকার জন্য ফ্রেম, বড় ফ্রেম। জি, ওই ফ্রেমে ওরা কাজ করত। আমি ওদেরকে সুযোগ দিতাম যাদের টাকা ছিল না। হুম, ৳৬০০ দিয়ে যারা ওই মুহূর্তে ফ্রেমটা কিনতে পারে না, হুম, তারা আমার কাছ থেকে কিস্তিতে নিত। আমার কাজ করে ওরা সেই ফ্রেমের দামটা শোধ করে দিত। আচ্ছা, কিন্তু ৳৬০০ শোধ হওয়ার পর ওই ফ্রেমটা ওর নিজের হয়ে গেল। এরকম ভাবে আমি মহিলাদেরকে দিয়ে কাজ করাতাম। হুম, এই কাজটা করানোর জন্য আমি শুক্রবার এবং শনিবার বেছে নিতাম। কারণ এই ২ টা দিন আমার অফিসটা বন্ধ থাকে। আচ্ছা। আমি শুক্রবারে কাজ আনতাম, শনিবারে সারাদিন ড্রেসিং করতাম, করে বিকেলে ওদেরকে সবাইকে কাজ দিতাম। এই যে আমি দেখেন আপনার মানে কত মহান উদ্যোগ আপনার। যে আপনি নিজে কাজ করছেন, আপনি নিজে এই যে স্কুল করলেন একটা। হ্যাঁ, পড়াশোনা শেখাচ্ছেন, আবার হ্যাঁ, মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছেন। হ্যাঁ। ব্যাপক অনেক কিছু। হ্যাঁ, পরে আমি যখন ড্রেসিং করতাম ওইখানে চক পাউডার লাগতো আর কেরোসিন তেল লাগতো। এই চক পাউডার এবং কেরোসিন তেল দিয়ে যখন ড্রেসিং করতাম আমার হাতের ২ ফাঁকে আঙ্গুলের ফাঁকে, ফাঁকে ঘা হয়ে যেত। আচ্ছা, আমার স্বামীকে বলতাম যে, "ড্রেসিংটা তুমি করে দাও।" হুম, ও বলত যে, "আমি পারি না।" আমি রাত্রে বসে, বসে ড্রেসিং করি, ও পাশে শুয়ে, শুয়ে পেপার পড়ে। হুম, আমাকে কোনো কাজেই একটু সাহায্য করে না। যে, দাও আমি" ও দেখতেছে আমার কাজের এত চাপ, তারপরেও আমার কোনো কাজে সাহায্য করে আচ্ছা না। আপনাকে তো উনি ভালোবাসতো না? হ্যাঁ, প্রেম করে তো ভালোবাসতো। বিয়ে প্রেম করলেন। করে বিয়ে করছি। তো প্রেমটা কি উবে গেল হঠাৎ নাকি? কিন্তু দায় হয়ে গেল নাকি? ওই মুহূর্তে গিয়ে আমার মনে হতো যে হুম, যখন আমি আমার সংসারে একটা স্থিতিশীলতা আসলো টাকা-পয়সায়, হুম, তখন আমার মনে হতো যে ও আমাকে ভালোবাসে না। আচ্ছা, ও আমাকে বিন্দুমাত্র ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আর্থিকভাবে না পড়ে কাজের দিক দিয়ে তো আমাকে একটু হেল্প করতে পারত। হুম, দেখে আমি সারাদিন কাজ করি, রাতের বেলা পরিশ্রম করি, যতটুকু সময় পাই মেয়েটাকে নিয়ে থাকি। ও তো একটা দিক দিয়ে আমাকে সাহায্য করতে পারে। কোন দিক দিয়েও আমাকে সাহায্য করে না। ও আমাকে ভালোই বাসে না। আমার মাথায় কেন যেন ঢুকলো যে ও আমাকে ভালোবাসে না। হুম, হ্যাঁ, এই চিন্তা থেকে আমি মেন্টালি কেমন যেন হয়ে যাচ্ছি আস্তে, আস্তে। না, এই লোকটা আমাকে ভালোবাসে না। আমি কার জন্য সংসার ছাড়লাম, বাবা-মা ছাড়লাম। হুম? এই লোকটা তো আমাকে ভালোবাসে না। আ এটা তো আরেকটা মেন্টাল প্রেশার। হ্যাঁ, যে আরেকটা এখন মেন্টাল এখন প্রেশার। বুঝতে পারছেন যে ও স্বামী ভালোবাসে না। না, এখন বুঝতে পারছি। আর আগে আমি দৌড়ের উপরই থাকতাম। কিভাবে ইনকাম বাড়ানো যায়, কিভাবে সংসারে সচ্ছলতা আনা যায়। কিন্তু ওই ওই কথাটা আমার মাথায় আর ঢুকে নাই যে ও আমাকে ভালোবাসে না। হুম, এই মুহূর্তে এসেও ঢুকলো যে ও আমাকে ভালোবাসে না। আমি দৌড়ে বাবার কাছে চলে গেলাম, মার কাছে চলে গেলাম। আমার খুব অশান্তি লাগতেছে ভিতরে।
বাবা মার কাছে গিয়ে খুব ক্ষমা চাইলাম যে, হুম, বাবা তোমরা আমাকে মাফ করে দাও। হুম, তোমাদের অবাধ্য হয়ে আমি বিয়ে করছি। তাই বোধহয় আমার এই অশান্তি। আমাকে মাফ করে দাও বাবা। বাবা বলল যে, "ধুর পাগলি, আমরা কি সেটা মনে রাখছি? আয় আমার কাছে আয়।" নিয়ে বুকে টেনে নিল, আদর করল। কিন্তু আমার অশান্তি আর দূর হয় না। হুম। আমার মনে হয় ও আমাকে ভালোই বাসে না। মনের এই অশান্তি আর কোনো দূর হয় না। শেষে আমি সরারদি দিয়ে মানসিক স্বাস্থ্য ইউনিটে গিয়ে আউটডোরে গিয়ে ভর্তি হই। আচ্ছা। তখন ওইখানে ডক্টর জহির ছিলেন। হুম, জহির স্যার আমাকে ওই গ্রুপ থেরাপিতে অংশগ্রহণ করার জন্য বললেন। আচ্ছা। মানে প্রতিরোধ আপনি কি মেন্টাল মানসিক অশান্তি থেকে নিজেই ডিসিশন নিজেই নিলেন? ডিসিশন নিলাম যে আমি ওখানে যাব। আচ্ছা। নিজে ডিসিশন নিয়ে সেখানে চলে গেলাম। জহির স্যার আমাকে গ্রুপ থেরাপিতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক রবিবারে আমন্ত্রণ জানালেন। হুম, বললেন যে এখানে আমাদের গ্রুপ থেরাপি হয়। আপনি প্রত্যেক রবিবারে আসবেন। ১১টার দিকে আসলে আপনি এখানে কথা বলবেন, ভালো লাগবে আপনার। এভাবে কন্টিনিউ আমি ২.৫ বছর ইয়েতে আসছি। আসার পর আমি আমার স্বামীর যে ওর যে বিরুদ্ধাচরণ করতে শিখছি তখন। হুম, এর আগেও যা বলতো আমি তাই শুনতাম। যা বলতো তাই করতাম। আচ্ছা। কিন্তু এইখানে আইসা আমি একটা মানসিক শক্তি পাই যে না, ওর কথাটা ঠিক না। এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাকে অন্যভাবে কাজ করতে হবে। ওর কথা শুনলে আমার হবে না। হুম, আমি মানসিকভাবে শক্তি পাই। ওকে বলি ও জানে যে আমি মানসিক হাসপাতালে যাই। হুম, পরে বলে কি ডাক্তাররা তোমার ব্রেইন ওয়াশ করে দিছে। হুম। তার জন্য তুমি এখন আমার কথা শোনো না। কিন্তু যদি আমি ব্রেইন ওয়াশ করে দেই তুমি আমার সাথে আসো। দেখো ওনারা কি বলে, কি কথা বলে, কি দেখায়। আসো আমার সাথে। কয় কি না আমি যাব না। এটা পুরোটাই উনার ইনসিকিউরিটি ফিলনেস। হ্যাঁ, হুম, ডাক্তার দিকে খুব বকাঝকা করত। শালা-টালা বলে। বকো কেন? তুমি আসো দেখো ওনারা আমাকে কি বলে। কয় না ওরা তোমার ব্রেইন ওয়াশ করে দিছে। তারপর থেকে আমি মানসিকভাবে আরেকটু শক্তিশালী হই হুম, এবং আবার পুরোদমে কাজ করি। কাজ করতে, করতে এক পর্যায়ে আবার আমি প্রেগন্যান্ট হই। হুম, পরে আমার ছেলে জন্ম নেয়। ছেলে জন্ম নেয়ার পর আমার শাশুড়ি আমার দিকে একটু পজিটিভ হয়। হুম। মেয়েটার পর থেকে পরে ছেলে যখন জন্ম হলো তখন আমার শাশুড়ি আমার দিকে একটু পজিটিভ হয়। বিভিন্ন কাজে আমাকে একটু সাহায্য করে। কিন্তু স্বামীর আর পরিবর্তন হয় না। হুম, স্বামীর পরিবর্তন না হওয়াতে আমি আমার মতো করে সব কাজ করি। আচ্ছা। যেটা আমার কাছে সঠিক মনে হয় আমি সেই কাজটাই করি। করতে থাকি। এতে আমার বাবা, আমার মা, আমার ভাই-বোনেরা সবাই আমাকে সাহায্য করে, সাপোর্ট করে। আমি একদিকে স্কুল চালাই, মহিলাদেরকে বুটিক্স এর কাজ দিছি, সেটা করাই, সংসার করি। সবকিছু করতে থাকি। এক পর্যায়ে এসে আমার মেয়েটা বড় হয়, মেয়েটা পড়াশোনা করে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর থেকে আইসা সে মাস্টার্স এমএসসি কমপ্লিট করে। ওকে আমি পিএইচডি করেছি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। জাহাঙ্গীরনগর থেকেও এমএসসি পাস করে। কিন্তু আমার স্বামীর কোনো পরিবর্তন আসে না। আমার শাশুড়ি আমার কাজে একটু, একটু সাহায্য করতে থাকে। যেদিন দেখে আমি এসে চাকরি থেকে এসে শুয়ে আছি, হুম। বলে যে, "কি রান্না করব? কোনটা করবা? আমাকে একটু দেখায় দাও।" আচ্ছা। মানে উনি আমি করে একটা দেই। সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, একটু সাপোর্ট আচ্ছা, দেওয়ার চেষ্টা আচ্ছা, করছেন। এ সময় আপনার অবস্থা কি? মানে ফাইন্যান্সিয়াল অবস্থাটা কেমন ছিল? মোটামুটি ভালো। ততদিনে আপনার হাসব্যান্ড কোন চাকরি-বাকরি কিছু করছে না, না? এর বলছেন মাঝখানে ওকে আবার হ্যাঁ, আরেকটা করে দিয়েছিলাম। হুম, ও মাটির ব্যবসা করার জন্য ওকে কিছু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু ও মাটির ব্যবসা তো লস। আচ্ছা নিজে তো করে না। এখন পর্যন্ত উনি নিশ্চয়ই কিছু করছেন না। আমি না। আমি জানি। আচ্ছা যাক এই হ্যাঁ, গল্পটা পরে আসছে। এখনকার গল্পে আসার আগে আরো কিছুটা সময় রয়েছে। হ্যাঁ, তারপর ধারাবাহিকভাবে যেখানে ছিলাম। হ্যাঁ, প্লিজ তারপর থেকে। পরে আমার ছেলেটা ওকে আমি নিজেই পড়াই। হুম, মেয়েটাকে নিজেই পড়াইছি। এসএসসি পর্যন্ত ওদের আমি কোনো টিউটর রাখি নাই। হুম, কারণ ওদের টিউটর রাখতে গেলে আমার আরেকটা বাড়তি খরচ হবে। ওই খরচটা না করে আমি চাইছি ওদের যা চায় হুম, তা দিয়ে তাই ওদেরকে দিব আমি। আমার ছেলে-মেয়ে যখন যেটা খাইতে চায় আমি তখন ওদেরকে দিছি। আমার মেয়েটা যখন ছোট ছিল তখন ওর একটা ফুপু ছিল। দেখতাম যে ওর ফুপু ওর মেয়েকে আমার মেয়ের সামনে রেখে খাওয়াচ্ছে, আমার মেয়ের হাতে দেয় নাই। আচ্ছা, আমার তো খুব কষ্ট লাগতো, খুব কান্না পেত। আমি ভাবতাম যে আমার ছেলে-মেয়েকে আমি এমন জিনিস খাওয়াবো জীবনে যাতে ওরা না দেখছে সেটা। হুম, আমি তাই চেষ্টা করতাম। এভাবে আমি আমার ছেলে-মেয়েকে মানুষ করছি। ওরা যখন যা চাইতো তাই খাওয়াতাম। যা চাইতো তাই এনে দিতাম। হুম, ওকে। এভাবে আস্তে, আস্তে ওরা বড় হতে থাকলো। ছেলে একটা মেয়ে একটা, তাই তো? হ্যাঁ, একটা ছেলে, একটা মেয়ে। ওকে। এখনকার কি অবস্থা? ছেলে-মেয়ে কোথায় পড়ছে? এখন মেয়ে বিসিএস দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। হুম, আর ছেলেটা উম বিউবিটিতে হুম, বিএসসি ভর্তি হইছে। আচ্ছা, ফার্স্ট সেমিস্টার চলতেছে ওর। হুম, তো পরে আস্তে, আস্তে এভাবে আমি আমার বাবার অনুপ্রেরণাতে সেখানে
আমার যে টিন সেট স্কুল ছিল সেই স্কুলটাকে ভেঙে সেখানে আমি আমার উপার্জনের টাকা দিয়ে আমি সেখানে বিল্ডিং করছি। তাই? বাহ! হয়, জমিটা আমার বাবাই আমাকে দিয়েছেন। জি। আমার বাবা আমার সব বোনদেরকে লিখে দিয়েছিলেন। কিন্তু বোনেরা যখন দেখছে আমি এখানে স্কুল করছি তাই এই জমিটা থেকে কেউ আর ভাগ নেয়নি। হুম, ওনারা আমাকে সম্পূর্ণ নিজেদের খরচে আমাকে রেজিস্ট্রি করে জমিটা দিয়ে দেন। আচ্ছা। সেই জমিটাতে আমি স্কুল করি। আস্তে, আস্তে স্কুল করতে গিয়ে আমার দেখা যায় যে আমার নিজের যে কিছু গহনা ছিল সেটা বিক্রি করতে হইছে। আমার অফিস থেকে কিছু লোন নিতে হইছে। তারপরে আবার ব্যাংক থেকেও কিছু লোন নিছি। নিয়ে আস্তে, আস্তে আমি সেটা পরিশোধ করছি এবং সেখানে আমি এখন বিল্ডিং করছি। আচ্ছা। বিল্ডিং কি কাজ চলছে এখন না হয়ে গেছে না, কোথাও? কাজ হয়ে গেছে। বিল্ডিং অ্যা দোতলা পর্যন্ত কমপ্লিট হইছে। হুম, সেখানে আমি ৬ তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করছি। আচ্ছা। সম্পূর্ণ আমার নিজের উপার্জনের টাকায়। ওকে। আমি আমার চাকরির মাঝখানে চাকরি যেদিন আমি ডিউটিতে না যেতাম বা ডিউটি কম থাকতো, ওইদিন হুম, আমি আবার মানুষের জমির মিউটেশন করতাম, আচ্ছা। স্কেচ করতাম। বিভিন্ন কাজ করে বুটিক্সের কাজটা আমি বাদ দিছি পরে। হুম, অন্যজনকে দায়িত্ব দিয়ে দিছি। আমি আর সেটা চালাতে পারি নাই। আচ্ছা। কিন্তু ওই প্রজেক্টটা আছে আপনার? ওটা এখনো চলছে? না, সেই প্রজেক্টটা এখন নাই। আচ্ছা। আমি সেটাতে এখন আর ইনভলভ নাই। অন্যরা করায়। তো এভাবে আমি আমার সংসারটাকে চালিয়ে নেওয়ার জন্য, ছেলেমেয়ের পড়াশোনার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছি। ওকে। আ আপনি যে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন মানে একজন নারী হয়ে আপনি যে এই পদক্ষেপগুলো নিয়েছেন এগুলো সত্যিই সাহসিকতার। অনেক কঠিন, কঠিন কাজই আপনি করেছেন মানসিক অশান্তি নিয়ে। বারবার এই কথাটা কেন বলছি? কারণ আমরা মানুষ সবসময় ভেঙে পড়ি যে আমাদের সামনে যখনই কোনো হতাশা আসে, কষ্ট আসে তখন আমরা ভেঙে পড়ি যে আর হ্যাঁ, বোধহয় সামনে এগিয়ে যাওয়ার মতো এগিয়ে যাওয়া সম্ভব না। সম্ভব না। কিন্তু এই অনুষ্ঠানটা সেই শিক্ষাটাই দেয়। যে জীবনে যত কিছুই আসুক না কেন, আ মানসিক শক্তিটা অর্জন করে যদি আপনি আগাতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হবেন। আপনি যদি স্টপ হয়ে যান সেখানে তাহলে আপনার পক্ষে আর আগানোটা সম্ভব সম্ভব হয় না। হয় না। তো আজকে মিথিলা সেরকমই একটা নিদর্শন। আরো অনেক কিছু যে করেছে। জীবনের একটা পর্যায়ে সে এখন আসছে মানে সাকসেসফুল কি করে হয় মানুষ, আ সাকসেস কিভাবে ধরা দেয় মানুষের কাছে তার একটা নিদর্শন উনি এবং উনার গল্পটার সেই অংশটাই আমরা এখন আছি। যে কি সাকসেস উনি হয়েছেন, কিভাবে হয়েছেন সেগুলি আমরা এর পরে ফিরে এসে শুনতে পারবো। আপনি অনেক কিছুই করেছেন। এটা জি। গল্পের মধ্যে তো আছে এবং বলেন শেষের দিকে এসে আপনার বাকি অংশটুকু। শেষে আমার স্কুলটা ভালোই চলছিল। পরে আমার বোনদের বিয়ে হয়ে যায়। হুম, আ আমি অন্য টিচার রাখি। পাশাপাশি স্কুলের পাশাপাশি একটা লাইব্রেরি করি। আমি কিছু, কিছু কাজে গিয়ে বাধা পাইছি যেটা হচ্ছে যে মানুষের জমির মিউটেশন করতাম এটা মানুষ ভালো চোখে দেখতো না। চাকরি হুম, করতাম সেটাও সমাজের অনেকেই ভালো চোখে দেখতো না। তারপর আমি সমাজকে কি বলল না বলল আমি আমার নিজের পর্দা অনুসারে আমি সবকিছু করেছি। হুম, পরে কয়েক বছর আগে গত গত বছরে ২০১৭ সালে আমার বাবা মারা যান। আমার বাবা মারা যাওয়ার পর আমি ভেঙে পড়ি একেবারেই। যেহেতু আমি আমার খুব বাবার কাছাকাছি ছিলাম। বাবার কাছাকাছি আমি শুধু গ্রামে আমার বিয়ে হইছে। আর সব বোনদের অ অনেক দূরে, দূরে বিয়ে হইছে। হুম, বাবার যখন রাতে জ্বর আসতেন তখনও উনি আমাকে ডাকতেন। রাত ১টা নাই ১:৩০ নাই ফোন করে বলতেন, "একটু আয়।" বাবার কাছে গেলে বাবা সেই আগের দিনের গল্প বলতেন, গান গাইতেন। আমার বাবা গান গাইতে জানতেন। আচ্ছা। উনি ছোটবেলা থেকেই গান করতেন। আমার আরেকটা কথা বলি, আমার হুম, হাসব্যান্ডও গান করেন। ওই যে হুম, রাতের পর রাত যে সে বাইরে থাকতো সে তখন গান গাইতো। আচ্ছা। মানে উনি কি ভালো গান করেন? হ্যাঁ, উনি খুব ভালো গান করেন। গান গেয়ে কি ঘুরে, ঘুরে গান গেয়ে কি উনি হ্যাঁ, কি করতেন? অ্যা পেশা ছিল এটা এম নাকি? পেশাও না সেটা নেশা ছিল। আচ্ছা। সে এখনো গান গায়। মানুষের বাড়িতে ওদের একটা গ্রুপ আছে। জি। সেই গ্রুপে ওর ভালো একটা গুণ আছে যে ও মানুষের জন্য সংসারের জন্য কি করে না করে সেটা নাই করুক। হুম, কিন্তু মানুষের জন্য নিবেদিত প্রাণ। কেউ বিপদে পড়বে হুম। ওর জন্য জান প্রাণ দিয়ে খেয়ে না খেয়ে খাটবে। এই রকমের মানুষগুলো কিন্তু আসলেই ভালো হয়। মানে মন মানসিকতা ভালো হয়। কিন্তু একটা ব্যাপার কি, একটু সংসারের দিকে খেয়াল রাখাটাও কিন্তু জরুরি। অবশ্যই জরুরি। আমার বিয়ের ৩২ বছর চলছে। আমি আজ পর্যন্ত আমার স্বামীর কাছ থেকে সেই ১ম ঈদে যে তেল সাবান পেয়েছি, হুম, এরপর আজ পর্যন্ত আমি ওর কাছ থেকে একটা সাবান, একটা তেল, এক জোড়া 3 পিস বা একটা শাড়ি আজ পর্যন্ত আমি পাইনি। কোন মেয়ে স্বামীর কাছ থেকে এতটা অবহেলা পেয়ে ওই স্বামীর সংসার করে কিনা আমার জানা নাই। তা আমি করছি। আপনি করছেন এবং খুব আমি করছি ভালোভাবেই এবং করছেন। খুব ভালোভাবেই এবং করছি। একটা ব্যাপার দেখেন, এক্ষেত্রে আমার মনে হলো যে বলা উচিত যে সৃষ্টিকর্তা কিন্তু তাকে তাই দেন তার যা প্রয়োজন। এই যে আপনি এমন একজন পরিশ্রমী মানুষ, হ্যাঁ? আপনি যে আপনার হুম, সংসারটাকে টেনে নিতে পারবেন বলেই কিন্তু আপনার স্বামী এমন। আমি এটা বলতে বাধ্য হচ্ছি এখন। হয়তো আপনার স্বামীর এই জায়গাটায় অন্য কেউ যদি তার স্ত্রী হয়ে থাকতো, এটা হয়তো হতো না। কারণ হতই না। প্রকৃতি হুম। বা সৃষ্টিকর্তা কিন্তু ন্যায় বিচারক। এবং উনার এই বিচারটা কিন্তু আপনার সংসারের মধ্যে রয়েছে। দেখেন,
যে আপনি পরিশ্রম করছেন, উনি এই সংসারের প্রতি বিন্দু মাত্র কন্ট্রিবিউশন নাই, না, কোনো কিছুই ইনকাম নাই, নাই, আপনি পুরোটা টানছেন। পুরোটা টানছি। পরে আমার বাবা মারা যাওয়ার পর আমি বাবার স্মৃতিটাকে কিভাবে বাঁচিয়ে উনি রাখতে মারা পারি। গেলেন কবে? উনি মারা গেছেন গত জানুয়ারিতে, এই 17 সালের জানুয়ারিতে। 17 জানুয়ারিতে। হুম। মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই, যেহেতু আমি বাবার কাছাকাছি ছিলাম। পরে আমি চিন্তা করি যে আমার বাবা এলাকার মাতব্বর ছিলেন, হুম। উনি সবার বিচার সালিশ করছেন, ওনার নামটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। জি, হ্যাঁ, আমি ওই চিন্তা করতে থাকি, করতে করতে এক সময় আমার মাথায় আসে যে আমি ওনার নামে একটা স্মৃতি সংসদ করব, হুম, যাতে ফাউন্ডেশন করব। আগে মাথায় আসে জি, যে একটা ফাউন্ডেশন করব, ওর নাম দিয়ে দেখি আমি কি করতে পারি। সেই ফাউন্ডেশন থেকে আমি মানুষকে সহযোগিতা করব, হুম, সাহায্য করব, বিভিন্ন কাজ করব সমাজের উন্নয়নমূলক। তো এই চিন্তা করতে করতে আমি যুব উন্নয়ন অধিদপ্তরে যাই, সমাজসেবা অধিদপ্তরে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নেই কি করা যায়। হুম, পরে ওনারা বলে যে ফাউন্ডেশনের এখন আর নাই, হুম, লাইসেন্স নাই, আপনি ইচ্ছে করলে সংসদ করতে পারেন, নাম দিয়ে স্মৃতি সংসদ। পরে আমি তাই করি যে হ্যাঁ, আমি তাই করব। পরে বাবার নামে একটা স্মৃতি সংসদ করি। আচ্ছা, সেটার জন্য আমি লাইসেন্স করার জন্য নামের অনুমতির জন্য আমি সমাজসেবা অধিদপ্তরে আবেদন করি। হুম, ওনারা আমাকে নামের ছাড়পত্র দেয়। দেওয়ার পর আমি আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে দিয়ে সেটা উদ্বোধন করাই। আচ্ছা, চেয়ারম্যান সাহেব এসে উদ্বোধন করান এবং খুব প্রশংসা করেন যে এই ধরনের উদ্যোগ আমাদের এলাকায় এখন পর্যন্ত হয়নি। হুম, উনি বলেন সেই থেকে আমি সংসদ থেকে আমি মহিলাদেরকে ফ্রিতে সেলাই প্রশিক্ষণ দেই। যেহেতু আমি সেলাইটা জানি, জি, আমি নিজেই সেলাই প্রশিক্ষণ দেই। তারপরে একটা মহিলা হুজুর রেখেছি। হুম, সে ওই মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে যারা আমাদের এখানে অংশগ্রহণ করতে আসে, হুম, তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন এবং হাদিস শিখায়, নামাজ বাহ! শিখায়, সূরাগুলো শিখায়। কোথায় করছেন এই? এটা আমার স্কুলেরই একটা রুমের মধ্যে আমি কয়তলা সেটা স্কুল? করছি। 6 তলা করেছেন? না, দোতলা। আচ্ছা, ৬ তলা ফাউন্ডেশন দেওয়া। কিন্তু ওকে, দোতলা পর্যন্ত করেছি। হুম, হুম, সেই একটা রুমে আমি ওনাদের জন্য এই কাজগুলো করি। একটা সংগঠন থেকে আমাকে ৪ টা সেলাই মেশিন দিছে। সেই ৪ টা সেলাই মেশিন দিয়ে আমি নিজে ওনাদেরকে সেলাই শিখাই। সপ্তাহে ৩ দিন আমি সেলাই শিখাই এবং সেটা আমার চাকরির বাইরে। ৪ টা আচ্ছা। থেকে ৫ টা পর্যন্ত। কারণ চাকরি বলতে আম আপনি ওই কোন চাকরির কথা আমি বলছেন? আগে যে চাকরিটা করতাম সেই চাকরিটা আমি এখনো এখনো করে যাচ্ছেন? হ্যাঁ, এখনো করে কত যাচ্ছি। বছর হলো এটা? আমার চাকরিটা ২৬ বছর হয়েছে। ২৬ বছর। বাহ! বাহ! মানে এই চাকরিটা করে যাচ্ছেন, এটা প্যাশন না থাকলে, ভালোবাসা না থাকলে কিন্তু হ্যাঁ, যেটা নিজে এত কিছু করেছেন, ওটা থেকে ইনকাম হয়তো আগের চেয়ে অনেক বেশিই করেন। অনেক বেশি। কিন্তু তারপরেও আপনি আপনার প্রতিষ্ঠান থেকেও তো কিছু না কিছু আপনার হ্যাঁ, যাই হোক, এটা ভালোবাসা। এই যে এত পরিশ্রম করছেন, এই ভালোবাসার কারণেই মানুষ পরিশ্রম সবগুলো করে। আমার সন্তানদের পিছনে আমি ঢালছি যাতে ওরা ভবিষ্যতে ভালোভাবে মানুষ হতে পারে। আচ্ছা, আপনার তার জন্য স্বামীর কি মানে ইচ্ছা সন্তানদের নিয়ে, বা তার কি অবদান আছে আপনার সংসারে বা সন্তানদের প্রতি? সংসার এবং সন্তানদের প্রতি ওর খুব একটা অবদান নাই। হুম, ও টাকা দিলে বাজার করে দেয়। হুম, আচ্ছা, বাজার আমি করে দেয়। হ্যাঁ, বাজার করে দেয়, এইটুকুই ওর অবদান। আচ্ছা, কেমন আছেন এখন স্বামীর সাথে? ভালো আছি। আচ্ছা, যথেষ্ট কিন্তু আমার মনে হয়। হ্যাঁ, এক ঝগড়া হয় না। হুম, কারণ ঝগড়াঝাটি করতে চাই না। আর এই বয়সে এটা মানায়ও না। মানায় না। সব বয়সে তো মানুষের সবকিছু মানায় না। জি। তো ভালো আছি। আর আমি সেই সংগঠন থেকে মানুষকে আমার স্কুলেই ১০ টা আমি গরিব বাচ্চাদেরকে ফ্রি পড়াচ্ছি। হুম, আগামী ৪ঠা মেতে আমি একটা আ উন্মুক্ত লাইব্রেরি করব। জি। আমার সেখানে স্কুলে, যেটা আমার এলাকায় সর্বপ্রথম। হুম, সবাই যেটা বলতেছে, সর্বপ্রথম একটা সংগঠন আমাকে সাহায্য করবে। কিছু বই আমাকে দিবে। আমি একটা রুম দিব ওদেরকে, একটা সেলফ করে দিব এবং সেই বইগুলো সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণই আমার থাকবে। জি। আমি উন্মুক্ত একটা লাইব্রেরি করব যাতে আমাদের এলাকার যুব সমাজ যাতে বিপথে না যায়। হুম, যাতে ওরা এখানে এসে পড়তে পারে, বই নিতে পারে, সংগ্রহ করতে পারে। আবার এসে ফেরত দিবে। ঐরকম আমার একটা চিন্তা ভাবনা আছে। সমাজের মানুষের জন্য আমি অনেক কিছু করতে চাই। কিন্তু আমার স্বাদ আছে অনেক কিছু, কিন্তু সাধ্য খুবই কম। হুম। যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে আমি মানুষের সেবা করতে চাই। সাধ্য বলতে আমি যদি অর্থনৈতিক সেকশন হ্যাঁ, থেকেই হ্যাঁ, বলব, সেটাই। যে আপনি চাকরি থেকে যেটা পাচ্ছেন, হ্যাঁ, হুম, সেটাই হয়তো ইনভেস্ট করছেন হ্যাঁ, সেটাই। প্রতিষ্ঠানগুলোতে, হ্যাঁ, বা প্রতিষ্ঠান থেকে হয়তো কিছু, কিছু আসছে, সেটা আবার ইনভেস্ট হ্যাঁ, করছেন। সেটাই আমি এখানে ইনভেস্ট করছি। আমি আমার সেই সেলাই শিখানোর জন্য আমি আমার স্কুলের বেঞ্চেই হুম, ওদেরকে বসিয়ে, বসিয়ে সেলাই শিখাচ্ছি। সেটার জন্য আমি আলাদা কোনো অ অ ইয়ে চেয়ার বা টেবিল নিতে পারিনি আর্থিক অসঙ্গতির কারণে। হুম, কারণ সব মানুষের তো একটা সীমাবদ্ধতা জি। আছে। ছেলেমেয়ে মানুষ করতেছে, ওদের পিছনে আমার ভালো একটা অ্যামাউন্ট ব্যয় হয়ে যাচ্ছে। তারপর সংসারের খরচ আছে। তো আ এ নিয়ে আমি মোটামুটি ভালো আছি। হুম।
আমি কবিতা লিখছি জি এখন। তারপরে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাথে আমি যুক্ত আছি। জি ঢাকা জেলা কমিটিতে আমি আছি। আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে আছি। জি তারপর আমাদের যে প্রাইমারি স্কুল আছে সেই হুম। প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটিতে আছি আমি। পাশে একটা প্রাইমারি স্কুল আচ্ছা আছে। ম্যানেজিং কমিটি ম্যানেজিং আছেন। কমিটিতে আছি আমি। আমার অনেক কিছুর সাথে জড়িত, কিন্তু আপনার একটা প্রফেশন যে আপনি শুরু করেছিলেন 250 স্টুডেন্ট হয়েছিল একটা হ্যাঁ। স্কুলে, হুম। এখন কি রকম স্কুলের এখন অবস্থা? স্টুডেন্ট আছে খুব কম, 150 স্টুডেন্ট আছে। আচ্ছা কারণ আমার গ্রামে অলরেডি আরো 4টা কিন্ডারগার্টেন হইছে। আচ্ছা আচ্ছা পাশে একটা প্রাইমারি স্কুল, 4টা-5টা মাদ্রাসা হইছে। হুম, আর আমাদের এখানে সবাই লোকাল। এখানে ভাড়া বলতে কিছু নাই। ভাড়াটিয়া নাই। হুম, সুতরাং লোকাল সবাই সবার আত্মীয়স্বজন। ওই হিসেবে আমার স্টুডেন্ট কমে গেছে। আচ্ছা আমি কবিতা লিখেছি। আমি আমার কবিতা আমি জি দর্শকদেরকে শোনাতে জি পারি। অবশ্যই অবশ্যই। আমার কবিতার নাম হচ্ছে কষ্ট। হুম, কষ্টগুলো বুকের ভিতর ডানা মেলে উড়ে মন পাঁজরের আকাশটাকে খাচ্ছে কুড়ে কুড়ে। কষ্ট দেখে সুখ পাখি আজ মুক্তিতে দেয় আড়ি। কষ্টের জন্য রেশমি সুতুই তাঁতির বোনা শাড়ি। জড়িয়ে থাকে সারা অঙ্গে দিন রজনী ভর। কষ্টের ভারে জীবনটা যেন ধুধু বালু চর। নাই সেখানে গাছগাছালি, নাই শীতল হাওয়া। জীবন যুদ্ধে এটাই বুঝি আমার ছিল পাওয়া। কষ্ট আমার, কষ্ট তোমার, কষ্টের সীমা নাই। কষ্টগুলো ভাগ করিবার স্বজন কোথায় পাই। যদি কষ্ট থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ো ভাই। কষ্ট তোমার এই জীবনে আর পাবে না ঠাঁই। কষ্ট আছে, কষ্ট রবে, কষ্টের নাই শেষ। কষ্ট নিয়েই বেঁচে আছি, চলছে জীবন বেশ। ধন্যবাদ। চমৎকার। কষ্ট আছে, কষ্ট রবে, কষ্টের নেই শেষ। ফ্যান্টাস্টিক। এটা একেবারে চরম জীবন উপলব্ধি থেকে লেখা একেবারে। যে মানুষ উপলব্ধি করতে পারে না সে লিখতে পারে না, সে গাইতে পারে না, সে চিন্তাও করতে পারে না। এবং আপনি চিন্তা করতে পারেন, আপনি লিখতে পারেন এবং আপনি জীবনে অনেক কিছু করতে পারেন। আর সবচেয়ে বড় যে কাজটা আপনি আজকে এখানে করলেন সেটা হচ্ছে আমাদের লাখো লাখো শ্রোতার মধ্যে অন্তত কয়েকজনকে কিন্তু আপনি একটা অনুপ্রেরণা আজকে দিয়ে গেলেন। আপনার আরো উন্নতি আমরা কামনা করি। আপনার ছেলেমেয়েগুলো অনেক ভালো থাক। আপনি আপনার স্বামীকে নিয়ে, আপনার মাকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, আশেপাশের সবাইকে নিয়ে যা করছেন তা নিয়ে আরো অনেক অনেক দূরে এগিয়ে যান। দোয়া করবেন আমার জন্য। আমি